এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ঘড়িতে রাত ৩টা বাজতে চলল। রুমের এক কোণায় বসে আছে ইসমি। কান্না তার ছোটবেলার সঙ্গী। আজও সে কান্নার মাধ্যমে নিজেকে সামলানোর মিথ্যে চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ পর উঠে রুমের লাইট অন করে পাশের রুমে দেখতে গেল মা বাবা শ্বশুর শাশুড়ি ঘুমিয়েছে কিনা। গিয়ে দেখলো বাবা চশমা খুঁজছে। কিছু লাগবে বাবা? আসলে গলাটা শুকিয়ে যাচ্ছে। তা তুই এখনো জেগে আছিস কেন মা? শরীর ঠিক আছে তো? জি বাবা, আমি ঠিক আছি। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বাবা খেয়ে নাও। যা ঘুমিয়ে পড়। ইসমি বাবার রুমের লাইট অফ করে নিজের রুমে চলে আসে। এসে লাইট অফ করে বেলকনিতে দাঁড়িয়ে চোখের কোণে পানি এঁকে ভাবতে থাকে 1 মাস আগের ঘটনা। ছোটবেলা থেকে একা বড় হয়েছে ইসমি। মা বাবা 7 বছর রেখে মারা যান। মামা মামি একমাত্র গার্ডিয়ান ছিলেন। মামা যথেষ্ট আদর করতেন বা এখনও করেন, কিন্তু মামি ততটা ভালো পান না ইসমিকে। ইসমি তার মায়ের মতো যথেষ্ট সুন্দরী এবং নম্র স্বভাবের, তাই বিয়ের প্রস্তাব 16 বছর বয়স থেকেই আসতো। মামা ইসমিকে বিয়ে দিতে চায় না, কিন্তু ইসমির মামি বিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। মাত্র 18 বয়সে পা রেখেছিল ইসমি। সেকেন্ড ইয়ারে উঠবে ভেবেছিল, অনেক দূর পড়বে বলে, কিন্তু মামা পড়াতে চাইলেও মামি মানা করতেন। তাও মামা ইসমিকে লুকিয়ে টাকা দিয়ে পড়াশোনা করাতেন। মামির জোরাজোরিতে ভালো বিয়ের প্রস্তাব পেয়ে ইসমির বিয়ে দিয়ে দেন 18 বছর বয়সে। এমনই কপাল ছিল ইসমির যে বিয়ের দিন রাতে পাশের ঘরে বসা অবস্থায় জানতে পারে তার বর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বরের বিনা স্পর্শে সে বিধবা। আজ পর্যন্ত সামনাসামনি দেখেনি তাকে, যার জন্য সে আজ সমাজের কাছে বিধবা। বর মারা যাওয়ার পর শ্বশুর শাশুড়ি ইসমিকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে। ইসমির জন্য বিয়ের প্রস্তাব এলেও ভালো ফ্যামিলি থেকে আসে না, বিধবা বলে। আর ইসমির শ্বশুর শাশুড়িও ইসমিকে বিয়ে দিতে চান না। ইসমি এক পুরো পরিবার পেয়েছে। তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, 10 বছরের দেবর, 19 বয়সের এক ননদ, তাদের নিয়ে বেঁচে আছে ইসমি। শ্বশুর সামান্য অফিসে চাকরি করেন, দেবর মাহিন 5-এ পড়ছে, আর ননদ মোহিনী সেকেন্ড ইয়ারে ইসমির সাথে পড়ে। ইসমি পড়ালেখার পাশাপাশি কিছু বাচ্চাদের পড়ায়, সেই টাকা দিয়ে নিজে খরচ বহন করে। রাত গড়িয়ে সকাল হতে চলল। ইসমি সেই ভোরের আকাশের দিকে চেয়ে আছে। অনেক একা একা লাগে ইসমি। একান্তভাবেই রাতটা কাটে ইসমি। ভোরের আজানে রুমে আসলো, ওযু করে নামাজ আদায় করে নিল। বাবা মায়ের রুমে গিয়ে বাবাকে উঠিয়ে নামাজ পড়তে পাঠিয়ে দিল। মাকে নামাজ পড়তে বলে নিজে রান্নাঘরে চলে গেল সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানিয়ে মাহিন আর মোহিনীকে তুলল ঘুম থেকে। মাহিন ওঠো লক্ষ্মী, স্কুলে যেতে হবে। ভাবি ঘুমাতে দেও না। ইসমি জোর করে মাহিনকে ফ্রেশ করে রেডি করে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিল। মোহিনীও রেডি হয়ে কলেজ চলে গেল। ইসমি বাবা মাকে ব্রেকফাস্ট করিয়ে বাবাকে অফিসে পাঠিয়ে দিল। নিজেও রেডি হচ্ছে ক্লাসের জন্য। ইসমি খেয়ে যা, এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। আর শোন, তাড়াতাড়ি আসিস, মোহিনীকে তো দেখতে আসবে আজ সন্ধ্যায়। আচ্ছা মা। ইসমি খেয়ে বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্যে। এই হলো ইসমির রেগুলার দিন কাটানোর রুটিন। এদিকে ইন লন্ডন মর্নিং 8 AM। রুমের সাদা পর্দাগুলো উঠছে বাতাসে। সকালে তাজা রোদ ঘুমে ডিস্টার্ব করছে ইমরিতে। কখন থেকে সেলফোনটা বেজেই চলেছে, তাই বাধ্য হয়ে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল কলিং ফ্রম বাংলাদেশ। সুইট মম। মৃদু হেসে কলটা রিসিভ করলো ইমরিত। গুড মর্নিং সুইটি। গুড মর্নিং। ফ্লাইট কখন? বাংলাদেশে 4 PM ল্যান্ড করব। আজ কতদিন পর তোকে দেখব। সারা বছর লন্ডন থাকিস, আমি রিকোয়েস্ট করলে এসে দেখা করে চলে যাস। এইবার আসলে আর যেতে দিব না। মম, ইউ নো ভেরি ওয়েল দ্যাট শুধু তোমার ছোট ছেলের বিয়ের জন্য যাচ্ছি বাংলাদেশ। বিয়ে শেষ হলে আমি লন্ডন ব্যাক করব। তোর আর আসতে হবে না। টুট টুট কেটে দেয় কলটা ইমরিতের মা। কলটা কাটতেই পাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, IMS, শর্ট ফর্ম। where are you going? আই এম ডান ফর টুডে। প্যান্ট পরতে পরতে Still, I'm not satisfied, IMS. সি ইউ বাই। ইমরিত গাড়ির চাবি নিয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে পড়লো। চোখে সানগ্লাসটা লাগিয়ে হাঁটা ধরলো। পিছন থেকে কেউ IMS বলে ডাকলো, তাই ইমরিত দাঁড়িয়ে পিছনে ফিরল। হেই নুনা, হোয়াটস আপ? নাথিং মাচ, অ্যান্ড হোয়াই আর ইউ হিয়ার? ওহ, জাস্ট ফর ইউ। রিয়েলি? ও IMS, প্লিজ গিভ মি সাম টাইম না বেবি। শিওর সুইটি, কাম ডাউন। আই এম গনা spend a whole day with you. Oh good, really? Yeah, but now I gotta go. See you soon. Bye baby.
ইমরাত তাড়াহুড়ো করে হোটেল থেকে বেরিয়ে পড়লো। চাবিতে ক্লিক করে গাড়ির দরজা খুলে বসে পড়লো। কানে ব্লুটুথ গুঁজে কাউকে কল দিয়ে গাড়ি স্টার্ট দিল ইমরাত। ইয়া ম্যানেজার অলরেডি। ইয়েস স্যার। ইমরাতের পুরো নাম ইমরাত্তি লিনোর। বাবা মায়ের আদরের বড় সন্তান। পড়ালেখা, অফিস সব লন্ডন থেকেই করেছে ইমরাত। ছোট ভাইয়ের বিয়ের জন্য বাংলাদেশ আসতে হচ্ছে ইমরাতকে। ইন বাংলাদেশ, ইন এয়ারপোর্ট 4 PM। স্যার লাগেজ আমাকে দিন। টেক ইট, বাট হোয়ার ইজ মাই কার? ওই তো স্যার। ওকে, তুমি লাগেজ নিয়ে বাসায় আসো। আই এম গোয়িং। ইমরাত তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পর ইমরাতের বেস্ট ফ্রেন্ড আফরাত কল করলো। মুচকে এসে কলটা রিসিভ করলো ইমরাত। তুই নাকি বাংলাদেশে আসছিস? কাম ডাউন আরাফাত, মাত্র গাড়িতে উঠলাম। বাসায় গিয়ে আমি কল করতাম। বাসায় পৌঁছা, আমি আসছি। ইমরাত কলটা কেটে সেলফোনটা রেখে সামনে তাকিয়ে ও নো, ড্যাম ম্যান, গাড়িটা ব্রেক করে সাইড করলো ইমরাত। দ্যাটস হোয়াই আই হেট বাংলাদেশ। কোনো রুলস ফলো করে না। রাস্তায় বাচ্চা ছেড়ে আবার বাঁচানো হচ্ছে। রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে সামনে গেল ইমরাত। বাচ্চাটাকে এভাবে স্ট্রিটে ছেড়ে দিলে তো অ্যাক্সিডেন্ট করবে। টাইমলি গাড়ি ব্রেক করতে না পারলে কি হতো বুঝতে পারছেন? ইমরাতের আওয়াজ শুনে মেয়েটি উঠে ইমরাতের দিকে ফিরল। ইমরাত শুধু মেয়েটির দিকে তাকিয়ে রইল। ইমরাতের মাইন্ডে লাজুক দুটি চোখ তুলে ও আমার দিকে তাকালো। অধরে তার হাসির ছোঁয়া আমার হৃদয় ভরিয়ে দিল। কালো ওড়নার আঁচল দিয়ে মুখখানি ছিল অল্প ঢাকা। হলুদ তার গায়ের রং, রেশমি ঘন কোমর পর্যন্ত চুল তার। সাগরের ঢেউয়ের মতো মনের পানিগুলি উথাল পাতাল করছে আমার। মেয়েটি মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আসলে মেয়েটি হয়তো বা ভুলে রাস্তার মাঝে চলে এসেছে। আমি বুঝিয়ে দিয়েছি, আর এমন করবে না। মেয়েটির আওয়াজে ইমরাতের চেতনা হয়। মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার কিছু হয় না? না তো। গাড়ি ব্রেক করতে না পারলে তো তোমার উপর দিয়ে যেত। বি কেয়ারফুল। জি। মেয়েটি সেই মিষ্টি হাসি দিয়ে চলে যাচ্ছিল। ইমরাত পিছন থেকে ডাক দিল, এই যে পিচ্ছি, শোনো। আমি আর কাউকে কি দেখতে পাচ্ছ? আমি মোটেও পিচ্ছি নই। 17 পেরিয়ে 18তে এসেছি। প্রাউড নিয়ে বলল, তাই? আচ্ছা, নাম কি তোমার? ইসমি রহমান। কোথায় যাবে বলো, আমি ড্রপ করে দিচ্ছি। শিওর? ইয়া। মেইন রোডের পাশে। ওকে, কাম। ইমরাত গাড়ি স্টার্ট দিবে, বাট দেখলো ইসমি সিট বেল্ট লাগায়নি। সিট বেল্ট? উপস, সরি। তাড়াহুড়ো করে সিট বেল্ট লাগিয়ে নিল। ইমরাত গাড়ি স্টার্ট দিল। ইসমি বাহিরের দিকে চেয়ে আছে। আকাশে মেঘ চাদর খেলা খেলছে, আর সেই আকাশ চুপটি করে দেখছে ইসমি। আর ইমরাত মুগ্ধকর চোখে দেখছে ইসমিকে। ইমরাত বলে উঠল, আমার নাম তো জিজ্ঞেস করলে না। মনে ছিল না। তা আপনার নাম কি? ইমরেত্তি লিনোর। এটা কি নাম ছিল? কেন? আমার দাঁত তো ভেঙে গেছে অলরেডি আপনার নাম উচ্চারণ করতে গিয়ে। আসলে এটা অ্যারাবিক নেম। দাদু আরবিক, তাই শখ করে অ্যারাবিক নাম রেখেছেন। বাট ছোট করে ইমরেত বা ইমস বলতে পারো। ইমরেত আনকমন নেম, লাইক ইট। তোমার নাম কিন্তু অনেকটা আমার নামের মতো, ইসমি ইমরেত। ওকে ওকে, রাখেন এখানেই। এটা বাসা তোমার? না, এখানে আমি দুটো বাচ্চাকে পড়াই। ভালো থাকবেন, অ্যান্ড ধন্যবাদ লিফট দেওয়ার জন্য। ইমরাত শুধু মেয়েটির দিকে তাকিয়েই ছিল। ইমরাত গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা দিল। ইসমি বাড়িতে ঢুকতেই একটা বাচ্চা ছেলে বলে উঠল, আপু আপু, এত লেট করলে কেন? সরি। ইমরাত তার গাড়ি একটি বিল্ডিং এর গেটে ঢুকালো। দারোয়ান সালাম দিল। পাশের বিল্ডিং এবং ইমরাতদের ছাদের থেকে কিছু মেয়ে উকি ঝুঁকি দিয়ে দেখছে ইমরাতকে। ইমরাত গাড়ি পার্ক করে লিফট দিয়ে 6 তলায় উঠলো। বাড়ির কলিং বেল বাজাতেই একটা মহিলা গেট খুলে দিল, আর মুখ ভরা হাসি নিয়ে বলল, বড় বাবা। ইয়া। ঢুকতে ঢুকতে বলল, তো নীলা আন্টি কেমন আছো? জি বড় বাবা, ভালো। পাশের রুম থেকে এক কুচকি মেয়ে 6 বছরের হবে দৌড়ে এসে ইমরাতের কোলে উঠল। আমার বেবি ডল কেমন আছে? ভালো মামা, তুমি? তোমাকে দেখে এখন পুরো ভালো। কি রে আপু, তুই মুখ এমন করে রাখছিস কেন? তো কি করব? এত রাগ? আরে বড় আপু, মা, ছোট ভাই সবাই দেখি মুখ ফুলিয়ে রেখেছে। তা আমার ড্যাড কোথায়? ইমরাতের ছোট ভাই কিমরান বলে উঠল, অফিসে আসতে প্রবলেম হয়নি তো ভাই? নট অ্যাট অল মম, লিসেন না। জড়িয়ে ধরে। তোর সাথে কথা নেই। অনেক ক্ষুধা পেয়েছে তো। আল্লাহ, এখনো খাসনি তুই? আমার বাবাটা শুকিয়ে কি হয়েছে? আয়, আমি খাইয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে আসি আমি, তুমি রেডি করো। আর এই যে বড় ভাই, এর আগে প্রেম টেম করে ফেলছো? এতদিন তোর জন্যই তো বিয়েটা হলো না। মেয়েটাকে? ইমরাতের বড় আপু শিলা বলল, এই তো আমাদের 5 তলায় ভাড়া থাকে, নাম মোহিনী। মোহিনীর প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে আমাদের ভাই।
তাই নাকি? যাচ্ছি তো সন্ধ্যায় দেখতে, তাই না? তোর বাবা আসুক, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। ইমরান সোজা তার রুমে চলে গেল। টি শার্ট খুলছে আর সেই মেয়েটা অর্থাৎ ইসমির কথা ভাবছে। বারে বারে মেয়েটা মনে উকি দিচ্ছে, আজ যদি তোমার দেখা পাই। হুট করে সেলফোনটা খুঁজতে লাগলো। সোফার থেকে ফোনটা হাতে নিয়ে কাউকে কল করলো। ইয়া ম্যানেজার, ইয়েস স্যার। একজনের সম্পর্কে ইনফরমেশন প্রয়োজন তাড়াতাড়ি। নাম ইসমি রহমান, মেইন স্ট্রিট রোডের 2য় বিল্ডিংয়ে, 2টো বাচ্চা পড়ায়। আমার মেয়েটার সম্পর্কে সব তথ্য চাই, মানে A to Z এভরিথিং। গট ইট? ইয়েস স্যার। ইমরান টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ইসমি ফ্ল্যাটে এসে দেখে আশেপাশে বিল্ডিংয়ের মেয়েগুলি তাদের ফ্ল্যাটে উকি ঝুঁকি দিচ্ছে। কিছু মেয়ে ইসমিদের বিল্ডিংয়ের গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে। কি হয়েছে তোমাদের? এত হাসি লজ্জা কাকে দেখে দিচ্ছ? আর ওই বিল্ডিং এর মেয়েগুলো উকি দিচ্ছে কেন? ওখান থেকে একটি মেয়ে বলে উঠলো, জানিস আজকে মালিকের বড় ছেলে লন্ডন থেকে এসেছে। মাশাআল্লাহ, এত সুন্দর যে সবাই পারছে না এখান থেকে তাকে গিলে খেতে। ব্যাস, তার জন্য তোমরা এইভাবে উকি দিচ্ছিলে? আজীব। আরেকজন বলে উঠলো, তুই কি বুঝবি, বিধবা বলে কথা। সবাই হেসে উঠে আর ইসমির মুখটা কালো করে লিফটে উঠে যায়। লিফটে 5 প্রেস করে মুখ মলিন করে ভাবছে, মাঝে মাঝে মনে হয় বসে আছি বালুচরের সাগরের তীরে, বিকেলে গাংচিল ফিরে যায় নীলে। সাগরের ঢেউ গুড়ির মতো হতে পারলে হয়তো পৃথিবীর এত কষ্ট নিতে হতো না আমায়। সারা জীবনের ভালোবাসার দিনগুলিকে বিষিয়ে দিলাম বিধবা হয়ে। কোথায় যাব, কাকে বলবো মনের সব ব্যথার কথা? আর কেউ বা কেন শুনবে এক বিধবা মেয়ের কথা? কথাগুলো মনের গহীন থেকে ভাবছে ইসমি। ফ্ল্যাটে পৌঁছতে মুখে বড় করে হাসি এঁকে নিল। তার একাকিত্ব অন্য কাউকে দেখাতে চায় না ইসমি। বাসার কলিং বেল বাজছে, বাট কেউ খুলছে না, তাই বারবার বাজাচ্ছে। আজীব, কি করছে মা? কখন থেকে কলিং বেল বাজাচ্ছি? উফ। আবার বাজতে যাবে, তখনই মোহিনী গেট খুলে দেয়। কি করছিলি? কখন থেকে বেল বাজাচ্ছিলাম। মা রান্নায় ব্যস্ত আর বাবা বাজারে, মাহিন খেলছে, আমি গান শুনছিলাম, তাই আর কি। ইসমি রুমে ঢুকে হ্যান্ডব্যাগটা সোফায় রেখে রান্নাঘরে চলে যায় মাকে হেল্প করতে। ইসমি, জানিস মালিকের বড় ছেলেও আসবে সন্ধ্যায়, তাই বলছিলাম মোহিনীকে ভালোভাবে সাজিয়ে দিস। আচ্ছা। ইমরান বিছানায় উপর হয়ে শুয়ে চোখ বুজে সেই মেয়েটির কথা ভাবছে। তখনই ফোনটা বেজে ওঠে। ইমরান কলটা রিসিভ করলো। ইয়া, এনি ইনফরমেশন? স্যার, আমি আপনাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। সামনাসামনি বলাটা বেটার হবে মনে হয়। ওকে, ওয়েট। ইমরান তাড়াহুড়ো করে থ্রি কোয়ার্টার জিন্স আর ব্ল্যাক গেঞ্জি হাতে ফোন নিয়ে লিফট দিয়ে নিচে নেমে আসলো। ইমরান বাহিরে বের হতেই ম্যানেজার সামনে এসে দাঁড়ায়। সো কি ইনফরমেশন পেলে? স্যার, মেয়েটার নাম ইসমি রহমান, বয়স 17 থেকে 18 হবে। মেয়েটি কয়েকদিন আগে সেকেন্ড ইয়ারে উঠেছে, এই কলেজে পড়াশোনা করছে। মা বাবা মেয়েটিকে 7 বছর বয়সে রেখে মারা যান। তখন থেকে মামা মামির কাছে বড় হয়েছে। শুনলাম মেয়েটির মামি মেয়েটিকে দেখতে পারতো না, তাই 2 মাস আগে বিয়ে দিয়ে দেয় নিশান নামের ছেলের সাথে। বিয়ের কথা শুনে ইমরান থম হয়ে গেল কিছু সময়ের জন্য। সে এখনো নিজের কানকে ট্রাস্ট করতে পারছে না। ওই পিচ্চি মেয়েটি বিবাহিতা? আগে ছিল, এখন না। ক্লিয়ার করো, ড্যাম ইট। স্যার, মেয়েটির বিয়ের দিন তার হাজব্যান্ড নিশান মারা যান। বিয়ের আধা ঘন্টার মধ্যে তার লাশ বাসায় আসে। অ্যাক্সিডেন্ট কেস ছিল, অতিরিক্ত ড্রিঙ্ক করায়। নিশানের মা বাবা ছেলের শোকে মেয়েটিকেই নিজের মেয়ের মতো রেখেছে। এখন মেয়েটি তার শ্বশুর বাড়িতেই থাকে ওনাদের মেয়ে হিসেবে। ইমরানের মাথায় চলছে শুধু একটাই কথা, এত ছোট মেয়েটা বিধবা, এত অল্প বয়সে এত বড় বড় ধাক্কা নিয়ে বেঁচে আছে মেয়েটা। জীবনটা বড়ই অদ্ভুত, কেউ সব পায় আর কেউ কিছুই পায় না। কারো জীবন সুখের আর কারো দুঃখের। থাকে কোথায়? স্যার, আপনাদের বিল্ডিং এর 5 নম্বর ফ্ল্যাটে। সিরিয়াসলি? ইয়েস স্যার। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা স্যার, আপনার ছোট ভাই কিমরান স্যারের সাথেই মেয়েটির ননদ মোহিনীর বিয়ে হবে শুনলাম। ইমরান শুধু বিল্ডিং এর 5 নম্বর ফ্ল্যাটে কিছুক্ষণ চেয়ে থেকে ম্যানেজারকে বলল, থ্যাঙ্কস। স্যার, মেয়েটির ইনফরমেশন কেন নিলেন? ম্যানেজারের কাঁধে হাত রেখে, হৃদয় আমার ভরে আছে পরম শান্তিতে। একটা খুশির আবেগ ভরে গেছে হৃদয়ে, বুঝলে ম্যানেজার? অ্যান্ড ও পিচ্চি বিধবাটাই তোমার ম্যাডাম হবে। স্যার, লন্ডন থেকে পড়াশোনা করে আপনি এত ভালো বাংলা বলতে পারেন? আমার মতো মা থাকলে সবই পারবে। ম্যানেজার বেচারা চুপসে গেল আর ভাবছে, এত বড়লোক বাবার বড় ছেলে, যে কিনা লন্ডন থেকে এসে বাংলাদেশের এক বিধবা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে।
আজীব। আমি তো সাক্ষী স্যার, এক এক দিন এক এক মেয়ের সাথে লিভ টুগেদার করে। তাহলে বিয়ে নয়, মনে হচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড করে ছেড়ে দিবে। ইমরিতের কথায় ম্যানেজারের হুঁশ এলো। কি ভাবছেন? বাই দ্য ওয়ে, আবার থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেতে পারেন। ওকে স্যার। ইমরিত গেট দিয়ে ঢুকবে তখনও সব মেয়েগুলো ইমরিতের দিকে তাকিয়ে আছে। ইমরিত আশেপাশে তাকিয়ে সবগুলো মেয়েকে চোখ টিপ মেরে হাই। জানালো, আর মেয়েগুলি হাত নাড়াচ্ছে। ইমরিত বলল, ওকে বাই লেডিস, সিয়া। মেয়েগুলো মুচকি মুচকি হাসছে। ইমরিত লিফট 5-এ ক্লিক করলো। 5 নম্বর ফ্ল্যাটে পৌঁছে ইসমিদের ফ্ল্যাটে বেল বাজালো। ইমরিত সাথে সাথে লুকিয়ে পড়লো। ইসমি ওনা ছাড়া ছিল, তাই ধীরে ধীরে গেট খুলে কাউকে না দেখতে পেয়ে বের হলো। ইমরিত অবাক চোখে ইসমিকে দেখছে। ইসমি কালো কামিজ পরা ছিল, উইদাউট দোপাট্টা, আর হাতে বই ছিল। কুচু বরণ কন্যা সে, মেঘ বরণ তার চুল, নিটল কালো চুলের মাঝে একটি রঙিন ফুল, হাসিতে তার মুখ তো ঝরে। উফ, আর আমার গলার গান উপচে পড়ে। আসলেই মেয়েটি অসম্ভব সুন্দর। পিচ্চি হলে কি হবে, রূপ আছে বলতে হয়, আর ওড়না ছাড়া তো আরো হট লাগে। ইসমি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, তাই আবার গেট লাগিয়ে দিল। ইমরাত ব্লাশিং হতে হতে আবার লিফটে উঠে নিজের ফ্ল্যাটে চলে গেল। সন্ধ্যায় ইসমি মোহিনীকে খুবই সুন্দরভাবে সাজায়। আশেপাশে ফ্ল্যাটের সকল মেয়েরা আন্টিরা ইসমিদের বাসায় এসে পড়ে। সবাই বলা বলি করছে, কত ভালো কপাল মোহিনীর, এত বড় লোক বাড়ির ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে। ইসমি শ্বশুর শাশুড়ি সবাই নতুন পোশাক পরেছে, শুধু ইসমি সকালের কালো ড্রেস পরেই আছে। কারণ ইসমি অনেকটা সুন্দর, আবার সাজলে আরো রূপবতী লাগে, যেটা দেখলে আশেপাশের মানুষ ইসমিকে বাজে কথা বলবে। বিধবা মেয়েরা সাজতে পারবে না এমন কথাবার্তা বলে। ইসমির অনেক শখ অন্য মেয়েদের মতো একটু সাজা, ঘোরাঘুরি করা, নতুন কাপড় পরা, কিন্তু তার কপালে নেই এগুলি সমাজের জন্য। কলিং বেল বাজছে, মানে ছেলেপক্ষরা এসে পড়েছে। ইসমিকে তার মা গেট খুলতে পাঠিয়ে দেয়। ইসমি গেট খুলে ইমরিতের মা বাবা বড় আপু কিমরানকে সালাম জানায়, আর পিচ্চি বাচ্চাটাকে কোলে তুলে নিল। ইমরিতের বড় আপুর মেয়ে সাফিয়া। আসুন ভেতরে। ইমরিতের বড় আপু বলল, তো ইসমি আজ কি রান্না করে খাওয়াবা? ইসমি আপু, ভালো কিছু রেখে খাওয়াতে হবে কিন্তু। না না, আমি যা বলবো আপু তাই রান্না করবে। আচ্ছা, আমার সুফিয়া মামুনির জন্যই রান্না করব। সবাই সোফায় বসে কথা বলছে। ইসমির মা বলে উঠলো, তা বেয়ান, আপনার বড় ছেলে কোথায়, দেখছি না যে? আন্টি ও বাবার সাথে আসবে। ওই তো এসেছে। ইমরিত ঢুকে সবার সামনে গিয়ে দাঁড়ায়। সবাই ফেল করে তাকিয়ে আছে ইমরিতের দিকে। বাঙালিদের কাজ যেটা আর কি। ইমরিত সে একই পোশাক পরে এসেছে, চেঞ্জ করেনি। মেয়েরা ইমরিতকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। হাই এভরিওয়ান, হেই হাই বিউটিফুল লেডিস। চোখ মেরে সবাই রিপ্লাই দেয়। হাই বলে ইমরিত ইমরানের পাশে বসলো, আর মহিলারা বলা বলি করছে, মাশাআল্লাহ, মালিকের ছেলেটা তো প্রিন্সের মতো দেখতে। ইমরিত আশেপাশে ইসমিকে খুঁজছে, দেখতে পাচ্ছে না। আপু, সাফিয়া কোথায়? ওই তো ইসমি আছে। ইমরিত পাশে তাকিয়ে দেখলো ইসমি সাফিয়াকে কোলে নিয়ে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে আসছে। ইমরিত সে মুখ উজ্জ্বলতার মাতাল করা হাসি দেখছে। ইসমি মুখ উঁচু করে সামনে তাকিয়ে থম। নিমিষেই হাসিটা মুখ থেকে হারিয়ে গেছে, সাথে দিয়ে গেছে চিন্তার ছাপেকে। কারণ তার সামনে সেই ভদ্রলোকটি দাঁড়ানো যে তাকে লিফট দিয়েছিল। ইসমির তো ক্লিয়ারলি সেই ভদ্রলোকটির নামও মনে নেই। ইসমি যথেষ্ট ভয় আছে, কারণটা সহজ। এক বিধবা মেয়ে আগে থেকে একটা ছেলেকে চিনে, আবার তার সাথে মিশে ব্যাপারটা কেউ ভালো বলবেন না। তার উপর আশেপাশের আন্টি এবং আরো মেয়েরা এবং লোকজন তো রয়েছেনই। সেখানে যদি ছেলেটি ইসমিকে কিছু জিজ্ঞেস করে বা কথা বলতে চায়, তাই ইসমি চোখ নিচে নামিয়ে ফেললো। আর ইমরিত যেন কোনো কথা তার সাথে না বলতে পারে, তাই সে সাফিয়াকে কোল থেকে নামিয়ে ভেতরে চলে গেল। ইমরিত এখনও ইসমি চলে যাওয়ার পথে তাকিয়ে আছে। ইমরিতের ব্যাপারটা হজম হলো না, কারণ তাকে দেখে সেই স্থান থেকে কোনো মেয়ে চলে যাবে তা কখনো হয়নি। তাও ইমরিত ভ্রুক্ষেপ করলো না। ইমরান আর মোহিনীর বিয়ের তারিখ এবং বিয়েটা কিভাবে হবে তা নিয়ে কথা চলছে। আজ থেকে 14 দিন পর ইমরান আর মোহিনীর বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আর বিয়েটা মুসলিম ধর্ম মেনে হবে, কারণ ইমরিতের বাবা তাদের ধর্মের নীতি খুব ভালোভাবে পালন করেন। ইসমি মোহিনীকে নিয়ে আসে বসার রুমে। কিমরানের পাশে বসানো হয়েছে মোহিনীকে। অপরূপ লাগছে মোহিনী আর কিমরানকে। দুজন দুজনকে ভালোবেসে কাছে পেতে চলল। সবাই তাদের জুটিকে যথেষ্ট পছন্দ করেছে এবং দুজনকেই দুজনের পাশে বেশ মানিয়েছে। সবাই কথা বলছে, বাট ইমরিত ইসমিকে দেখছে আর ভাবছে। রোজ রোজ স্বপ্ন দেখি আর মন চলে যায় অনেক দূরে, 7 সাগর আর 13 নদী পার হয়ে আমার মনের পাখির কাছে। কিন্তু পাখি তো বুঝতে চাচ্ছে না,
যে সে কাউকে পাগল করে দিচ্ছে। মনের আয়নায় ইদানিং ভেসে উঠছে একটি মধুর মুখ। সে যে আমার অনেক দিনের চেনা, কাজল কালো ডাগর চোখে অনেক কথা বলতে চায় কিন্তু বলতে গিয়ে পারে না বলতে। সে যেন বোবা, কথা নাই তার মুখে। সারাদিনের কাজের মাঝে নদীর স্রোতের মতো সময় কাটে। তার যত কষ্ট দুঃখ চেপে রেখেছে নিজের বুকে। আমি যে তাকে বুকে নিতে চাচ্ছি, আসবে কি আমার বুকে? হয়তো আসতে চাইবে না, জোর করে আনতে হবে। পাগল আমাকে যেহেতু বানিয়েছে, পাগলামিটাও ওকেই সহ্য করতে হবে, ওকেই নিভাতে হবে আমার পাগলামি। ইমৃত একদিনে ইসমির দিকে তাকিয়ে ভাবছে কথাগুলি। ব্যাপারটা কেউ লক্ষ্য না করলেও মোহিনী লক্ষ্য করেছে। আর মোহিনী বুঝেছে এটা কোনো সাধারণ তাকিয়ে থাকানো। মোহিনী কিছুটা বুঝেছে। ইসমি অনেকক্ষণ যাবৎ দেখছে ইমৃত তার দিকে তাকিয়ে আছে। সে না এখান থেকে যেতে পারছে না কিছু বলতে পারছে, তাই চুপচাপ দাঁড়িয়ে সবার কথা শুনছে। ইসমির বাবার কথায় ইমৃতের ঘোর কাটে। তো ইমরাত বাবা কি জব করো? আঙ্কেল, লন্ডনে আমাদের বিজনেস আছে, এখানেও আছে, তাই দুটোই আমি চালাই। আচ্ছা, তো আবার চলে যাবে নাকি? তেমনটাই ভেবেছিলাম, বাট এখন ঠিক বলতে পারছি না। কথাটা ইসমির দিক তাকিয়ে বলল ইমৃত। কথাবার্তা শেষ হলে ইমৃতরা চলে আসে তাদের বাসায়। আসার সময় অনেকবার ইসমির সাথে কথা বলতে চেয়েছে, বাট ইসমির সামনেই আসেনি ইমৃতের। ইমৃত ভাবছেন ইসমিকে আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। নিজে নিজেই অনেক চিন্তা ভাবনা করছে। রাত 12টা বাজতে চলল, ইমৃতের ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে ভাবছে ইসমির কথা। এত মেয়ের সাথে লিভ টুগেদার করেছে, সাথে ওয়ান নাইট স্ট্যান্ডও। সব মেয়েগুলো যথেষ্ট রূপবতী ছিল, কাউকেই তার মনে ধরল না। তাহলে ইসমির মধ্যে কি এমন আছে যে ও এক দেখে পাগল হয়ে যাচ্ছে? ইমৃতের পাগলামিটা শুধুই বাড়ছে, কমার নাম নেই। প্রতিদিন দেখা হচ্ছে, বাট ইসমির ব্যাপারটা এড়িয়ে যায়। ইমৃত ইসমিকে দেখার জন্য 6টায় উঠে পড়ে। এভাবে ইমৃত কখনোই এত জলদি উঠার কথা স্বপ্নেও ভাবে না। একটা কথা আছে না, ভালোবাসা কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। এই কথাটাই ইমৃতের মনে পড়ছে আজ খুব, হাসিও পাচ্ছে। লন্ডন যাওয়ার পর থেকে একাকিত্ব দূর করতে সাদা মেয়েদের সাথে থাকতো ইমৃত। বেশি খারাপ লাগলে অন্ধকার রুমে বসে থাকতো। ইসমিকে দেখার পর থেকে ইমৃতের ঘুম, একাকিত্ব সব দূর হয়ে গেছে। আজ 2 দিন হচ্ছে ইমৃত ইসমিকে দেখেছে, চিনেছে। বারান্দায় দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে ইসমিকে কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাচ্চাদের মতো দৌড়িয়ে বাস ধরতে। বাসটা এখনো দাঁড়িয়ে, হয়তো আরো যাত্রী নেবে। ইসমি জানালার পাশে বসে কানে হেডফোন গুঁজে দিয়ে ঘুমিয়ে পড়লো। আর তা দাঁড়িয়ে দেখছে ইমৃত। স্পষ্ট দেখতে না পেলেও কল্পনা করতে পারছে। আবার ঠিক 1টার দিকে ইসমি সেম বাস থেকে কলেজ ড্রেস পরে নামছে। তা বারান্দায় দাঁড়িয়ে মুচকি হেসে দেখছে ইমৃত। ইসমি বাস থেকে নেমে হঠাৎই উপরে তাকালে ইমৃতকে দেখতে পায়। তার দিকে তাকিয়েই হাসছে। ইসমিও মুচকি হাসি দিল। ইমৃত ইসমির এই মুচকি হাসিটা বড্ড পছন্দ করে, বাট ইসমি কথা বলতে চায় না ইমৃতের সাথে, কারণ সে কোনো রকম বাজে মন্তব্য শুনতে চায় না সমাজ থেকে। আর তাই ইমৃতকে বলে দিয়েছে ইসমি। ইমৃত কিছু বলছে না বা করছে না, কারণ তার একটাই, ইসমি যথেষ্ট ছোট, ঠিকভাবে জানেও না 18 হয়েছে কিনা। ইসমির মা বলেছে 17। ইমৃতের বয়স 25+, তার মানে অনেকটা বড় সে ইসমির থেকে। আবার এভাবে ইসমি ইমৃতকে বড় ভাইয়া আর কিমরানকে ছোট ভাইয়া ডাকে, তাই ইমৃত কিছু বলতে পারছে না। বাট ইসমি তো জানে না ইমৃত তাকে ভালোবেসেছে, আর যে তাকে ভালোবেসেছে সে তাকে পাওয়ার জন্য সমাজ না, পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতেও দুবার ভাববে না। সকালে কখন থেকে ফোনটা বেজেই চলেছে, কিন্তু ইমৃত মুখের উপর বালিশ গুজে উপর হয়ে শুয়ে পড়ল। এক রুম থেকে অন্য রুমে ইমৃতের ফোনেরাও চলে যাচ্ছে। ফোনটা কেউ রিসিভ করছে না, তাও লাগাতার বেজেই চলেছে। ইমৃতের বড় আপু শিলার আগে গজগজ করতে করতে ইমৃতের রুমে আসলো। বাহ, নিজের প্রবলেম হচ্ছে ফোনের আওয়াজে, তাই কানে বালিশ গুজেছে। আর আমাদের কি প্রবলেম হচ্ছে না? একে তো আমি। ইমৃতের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই আবার ফোনটা বেজে উঠল। শিলা ফোনের স্ক্রিনে না দেখে রিসিভ করলো। রিসিভ করতে কেউ বলে উঠলো, ইংরেজিতে বলেছে, আমি বাংলায় ট্রান্সফার করেছি। বেবি কি হয়েছে তোমার? 3 দিন ধরে কল করছি, তুমি কলটা কেন উঠাচ্ছ না? আমি তোমাকে অনেক মিস করছি। শিলা স্ক্রিনে তাকিয়ে দেখলো নুনা ফার্স্ট প্যারা নামের কেউ কল করেছে। কলটা কেটে দিল। কল হিস্ট্রি চেক করে শিলা হতবাক। আরও অনেকগুলি নাম, বেবি সেকেন্ড প্যারা, এমন আবারও কল করছে, বাট এখন লেখা লিলি মোস্ট প্যারা। শিলা রিসিভ করতে মেয়েটা বলে উঠলো, দিস ইজ টু মাচ ইমরেত। 3 দিন ধরে কল নেই, মেসেজ নেই, আবার তোমার বাসায় গিয়ে জানলাম তুমি বিডিতে। আমি অনেক আপসেট আছি বেবি। শিলার মাথা ঘোরার মতো অবস্থা। ফোনটা কেটে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি সোজা ইমৃতের গায়ে ঢেলে দিল। কে কে কে? লাফিয়ে উঠে উফ আপু তুই। শিলা ইমৃতের কান ধরে ফোন দেখে বলে উঠলো, এগুলো কে? জাস্ট ফান আপি, সো চিল। আর বেশি বকবক না করে কফি ফাটা, ঘুমের বাস তো দিলি।
তোকে তো আমি পরে দেখছি। শিলা হনহন করে চলে গেল। ইমরিত ফ্রেশ হয়ে কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকাতেই দেখে ইসমি দাঁড়িয়ে একটু মুচকি হেসে ইসমির দিকে তাকিয়ে আছে। তোমার ওই অদ্ভুত চাহনি পাগল করে আমায়, নেশা লাগিয়ে গায়ে শিহরণ দিয়ে যায়। ইসমি আনমনে দাঁড়িয়ে দূর আকাশে সকালের পাখির আনাগোনা দেখছে, আর ইমরিত তার ভাবনায়। সব স্বপ্ন গেঁথেছি আমি তোমার জন্য, আমার এই মনের তাজমহলে। ইসমির মা ডাকতে ইসমির রুমে চলে যায়, আর ইমরিত আকাশে তাকিয়ে নিজে মায়াপুরীর ভাবনায় বিভোর হয়ে যায়। তোমাকে আমি পেতে চাই আমার মতো করে, যেমন সাগরের নীল ঢেউ খুঁজে নিয়েছে তার মতো করে। ইমরিত কফি খেতে খেতে ড্রয়িং রুমে গিয়ে দেখে তার বাবা নিউজ পেপার পড়ছে। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। রেডি হয়ে নে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ইয়া। আজ সারাটা দিন ইসমির খুবই বাজে গেছে। কলেজের ছেলেগুলি টাচ করতে চেয়েছিল, তার উপর নোংরা ল্যাঙ্গুয়েজ। জীবনে কিছুই পেল না মেয়েটা। যে বয়সে মা বাবার সাথে খেলে পার করার কথা, সেই বয়সটা সে বিধবা শুনে কাটাচ্ছে। আর পারছে না এই কঠোর পৃথিবীতে বেঁচে থাকতে। কেন অন্যদের মতো একটা সুন্দর জীবন পেল না সে? ইসমির সবসময় নিজেকে একা একা লাগে। তার মা বাবার কথা অনেক মনে পড়ছে আজ। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে ইসমি, চোখের পানি বেয়ে পড়ছে। মা বাবা, তোমরা আমাকে ছেড়ে ভালো আছো তাই না? কিন্তু আমি যে ভালো নেই। জীবনে বেঁচে থাকার কোনো মানে তো আমি দেখছি না। আর যে পারছি না, তোমাদের কাছে নিয়ে নাও না মা। জানো, সবাই বলে আমি এতিম, বাজে, বিধবা। আমার জন্যই নাকি তোমরা চলে গেছো, আমার কারণেই নাকি আমি বিধবা। সত্যিই কি তাই মা? সবাই আমাকে খারাপ, বাজে বলে। আমি তো খারাপ না, কারোর খারাপও চাই না। তাও কেন তোমাদের রাজকন্যা হয়ে জীবনটা কাটাতে পারলাম না? কেন বাবার প্রিন্সেস হতে পারলাম না? আমি খারাপ। এগুলি বলতে বলতে আর কাঁদতে কাঁদতে সেখানেই দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। ইসমি সে যে ঘুমিয়েছে এখন ওঠার নাম নেই। রাত 1টা বাজতে চলল। কখন থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। ইসমির ধীরে ধীরে ঘুম ভাঙলো। বৃষ্টি দেখে নিজেই হেসে দিল। বৃষ্টি কম বেশি সবারই পছন্দ, আর ইসমির তো মনটাও খারাপ। বৃষ্টিতে ভিজলে মন অনেকটা হালকা লাগতো। এখন 1টার বেশি বাজছে, সবাই ঘুমিয়ে বিভোর, কেউ জেগে নেই। বৃষ্টিতে ভিজলে প্রবলেম কি? কেউ দেখতেও পাবে না। ইসমি সময় নষ্ট না করে ধীরে ধীরে দরজা খুলে আবার লক করে ছাদে চলে যায়। নিজেই 3-4টা লাফ মেরে ভিজতে লাগতো ইসমি। হাসি যেন মুখ থেকে যাচ্ছেই না। আকাশের উপর মুখ করে চোখ দুটি বন্ধ করে দাঁড়িয়ে আছে। এত দুঃখ সব মনে হচ্ছে বৃষ্টির পানির সাথে মিলিয়ে যাচ্ছে। ইমরিত কখন থেকে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ আশেপাশে হাত দিয়ে ফোন খুঁজছে, বাট পাচ্ছে না। কই রাখলাম? এখানেই তো ছিল। কিছুক্ষণ খোঁজে মনে পড়লো সাফিয়ার সাথে ছাদে খেলেছিল ইভিনিং এর সময়। হয়তো ছাদেই। এখন না, সকালে গিয়ে আনবো। বাট বৃষ্টি পড়ছে, আমি তো সাইডে রেখেছিলাম, যদি ভিজে যায়। ইমরিত কিছু না ভেবে উঠে দরজা খুলে উপরে গেল। গিয়ে ছাদের দরজা খুলতে ঠান্ডা বাতাস আর ছিটে ছিটে পানি ইমরিতের গায়ে শিহরণ দিয়ে গেল। ইমরিত নিজেকে গুটিয়ে বলে উঠলো, শীত চলে আসছে। সাইড দিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো 34টা কল, আর ফোনটা এখনো বেঁচে আছে। ইমরিত ফোনটা নিয়ে হাঁটা ধরলো, তখনই নুপুরের আওয়াজ আসলো অন্য পাশ থেকে। এত রাত্রে ছাদে কে থাকবে? ইমরিত একটু উকি দিতেই আশেপাশের আবছা আলোতে দেখতে পেল ইসমিকে সম্পূর্ণ ভেজা শরীরে কালো জামা পরে পেঁচানো, আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ইসমির গায়ের থেকে পানিগুলি টপ টপ করে নিচে পড়ছে আর এক অদ্ভুত আওয়াজ করছে। ইমরিতের মনে জ্বর বইছে, তুমুল ঝড়। না পারছে চলে যেতে, না পারছে কাছে যেতে। ইমরিত সাথে সাথে নিজের হাত দুটি মুখ করে মুখ খিচে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। ইমরিত নিজে নিজেই বলে উঠল, কন্ট্রোল ইমরেত, কন্ট্রোল। তুই কিছুই দেখিসনি, গুড। পা ব্যাক কর। কিন্তু ইমরিত সেখান থেকে এক পাও ব্যাক করতে পারছে না, বরং মুগ্ধকর চাহনিতে দেখছে ইসমিকে। সে যে পারছে না নিজেকে কন্ট্রোল রাখতে। ইমরিত না চাও সত্ত্বেও এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে ইসমির দিকে। ইসমির পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখছে ইসমিকে। ইসমি কারো ভারী নিঃশ্বাস টের পেয়ে পিছনে তাকিয়ে এক ধরনের ভয় পেয়ে যায়। চোখগুলি বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইমরিত নিজে হাতের মুঠি শক্ত করে ধরে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ইসমি নিজেকে একবার দেখে শরম পেয়ে যায়, তাই কিছু না বলে ইমরিতের সামনে থেকে সরে যায়। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, সাথে ঠান্ডা বাতাস, আর তার সাথে ইমরিতের মনে ঝড়। সেই ঝড় ইসমিকে কাছে পেতে চাইছে। এই ঝড় শুধু ইসমি থামাতে পারবে। ইসমি পা পাড়িয়ে সরে যায়, দরজা টপকে যাবে তখনই হাতে টান অনুভব করে। ইসমির মনে এক ধরনের ধূপ করে উঠে। কোনো পুরুষ প্রথম তাকে স্পর্শ করেছে, তার হাত ধরেছে, যেটাতে ইসমির সম্পূর্ণ শরীরে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। ইসমি ঘুরে দেখার সাহসটাও পাচ্ছে না। ইসমি পিছনে না ঘুরে নিজের হাত টানতে থাকে, আর ইমরিত আরো শক্ত করে ধরে নিজের দিকে আনে। ইসমি যতই কাছে যাচ্ছে ইমরিতের, ততই তার বুক ধুক ধুক করছে।
এবার ইমরিত একটু জোরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করায়। ইসমি ভয় ও লজ্জাতে চোখ দুটি নিচে করে রেখেছে, আর ইমরিত নেশাগ্রস্ত চোখে ইসমিকে দেখছে। ইসমি নিচে তাকিয়ে বলল, বড় ভাই ভাইয়া হাতটা ছাড়ুন প্লিজ। ইমরিত কথাটা শুনে হাতটা ছেড়ে দিল। ইসমি সরে যাবে তার আগেই ইমরিত তার হাতটা ইসমির কোমরে হালকা করে রাখলো। ইসমি বড় বড় চোখ করে ইমরিতের দিকে তাকালো। ইমরিত ইসমির অবাক চাহনি দেখে কোমর ধরে আরেকটু টান দিল। ইসমি ইমরিতের শরীরের সাথে লাগার আগেই নিজের দুহাত ইমরিতের পেটে রাখে নিজেকে ইমরিতের সাথে মিশানো বিরত রাখতে। ইমরিত ইসমিকে দেখতে ব্যস্ত। ইসমির মেঘ বরণ চুলে টিপ টিপ বৃষ্টির পানি পড়ছে, আর সেই বৃষ্টির পানি ইসমির সারা শরীর বেয়ে নিচে পড়ে অদ্ভুত শব্দ করছে। ইসমির পুরো শরীর কাঁপছে, চোখ, ঠোঁট, গোলাপি ঠোঁট দুটি বেশি শিহরিত হয়ে কাঁপছে। ইমরিত ইসমির হাত দুটি নিজের এক হাতে নিয়ে পিঠে ঠেকিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ইসমির চোখ বুজে কেঁপে খেঁচে দাঁড়িয়ে আছে। ইসমি কি করবে তা সে জানে না, কারণ এই অনুভূতির সাথে তার আজ প্রথম পরিচয়। ইসমি চিল্লান দেবে নাকি ইমরিতকে ধাক্কা দেবে তার কিছু ইসমির মাথায় আসছে না। বুক ফেটে আওয়াজ করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না, কোনো আওয়াজই আসছে না গলা দিয়ে। ইমরিত ধীরে ধীরে কোমরটা স্লাইড করলো, আর ইসমি কেঁপে ইমরিতের হাত খামচে ধরে। ইমরিতের হাত ক্রমশ শুধু উপড়ে যাচ্ছে ইসমির পেটের সামনে। ইমরিতের হাত থামে। ইসমি আর সইতে পারছে না এই অনুভূতি। হঠাৎ এমন অনুভূতি ইসমি নিতে পারছে না। ইসমি চোখ ধীরে ধীরে খুলে দেখলো ইমরিত তার দিকে তাকিয়ে আছে। ইসমি চোখ নামিয়ে বলল, কি করছেন? ইমরিত আনসার না দিয়ে ইসমিকে আরো নিজের সাথে মিশিয়ে নেয়। এতটুকু ফাঁক নেই দুজনের মধ্যে। ইমরিত নিজের মুখটা ধীরে ধীরে ইসমির কানের কাছে নিয়ে বলে, আই লাভ ইউ ইসমি। ইসমির বোঝা চোখ দুটি আপনা আপনি খুলে গেল। সে এইমাত্র কি শুনলো, ইমরিত তাকে ভালোবাসে? এটাও কি সম্ভব? একজন লন্ডনে বড় হওয়া ছেলে এক বিধবা মেয়েকে প্রপোজ করছে? নাকি সে জানে যে আমি বিবাহিতা হয়েও বিধবা? ইমরিত ইসমির কথা উত্তর না পেয়ে আবার বলল, আই রিয়েলি ডু, আই ট্রুলি লাভ ইউ। ইসমি ধাক্কা দিয়ে ইমরিতকে সরিয়ে দেয়। ইসমি দৌড় দিতে নিলে ইমরিত ইসমির হাত ধরে ফেলে। ইমরিত ইসমির দিকে আগায় আর ইসমি পিছায়। ইমরিত বলল, আমি রিপ্লাই এখনই চাচ্ছি না ইসমি। তুমি তো আর আমার মতো ফিল করো না, বাট আমি জানি ধীরে ধীরে তুমিও সেম ফিল করবে যে আমি তোমার জন্য করি। ইসমি ইমরিতের চোখে হারিয়ে যাচ্ছে। কি যেন তার চোখে আছে যা ইসমিকে এক আলাদা অনুভূতি দিচ্ছে। ইমরিত নিজের হাত দিয়ে ইসমির দুহাত আলতো করে ধরল। ইসমি, আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি, যে এই ভালোবাসাটা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। ইসমি কি বলবে সে জানে না, শুধু সে ইমরিতের চোখের দিকে তাকিয়ে আছে। সে চোখ ফিরাতে পারছে না। ইমরিত যে এতটা সুন্দর তা আজ প্রমাণিত তার সামনে। ছোট চুল পেয়ে বৃষ্টির পানি সে ইমরিতের মুখে ছিটিয়ে যাচ্ছে। সাদা চেহারায় লাল লাল ভাব আসছে, হয়তোবা কেঁদেই দিবে ইমরিত। ইমরিত আবারও বলল, দেখো, আই নো দ্যাট আমি খারাপ, আমি তোমার যোগ্য না, বাট কি করব বলো? আমি যে তোমায় ভালোবেসেই চলেছি। এই মনকে কিভাবে বোঝাবো? আজ 3 দিন ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আজ আর পারলাম না। জানি তুমি আমার থেকে যথেষ্ট ছোট, বাট এই মনকে কি বলবো? ইসমি ইমরিতের কথা এক ঘরে চলে যায়। ইমরিত ইসমির হাত ছেড়ে দিয়ে আলতো করে কপালে চুমু খায়। ইসমি কেঁপে জামাটা দুহাত দিয়ে খামচে ধরে ইমরিত আবারও ইসমির কাপা হাত দুটি নিজের হাতে নিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি এখন কোনো অহেতুক কাজ তোমার সাথে করব না। তুমি কেমন এবং কি পছন্দ করো সেই অনুযায়ী তোমায় ট্রিট করব। আই নো আই অ্যাম ব্যাড, বাট আই প্রমিস তুমি আমার লাইফে এলে আমি টোটালি চেঞ্জ হয়ে যাব। গড প্রমিস। ইসমি শুধু অবাক হয়ে ইমরিতের কথা শুনছে, কারণ ইমরিতের এক একটা কথা ইসমির মনে গিয়ে বাড়ি খাচ্ছে আর আলাদা ভালো লাগার অনুভূতি দিচ্ছে। ইসমি না চাইতেও কেঁদে ফেলে, তার চোখ দিয়ে পানি ঝরছে। ইমরিত বৃষ্টির পানি আর ইসমির চোখের পানি দুটি আলাদা করে ধরে ফেলেছে। ইসমি কাঁদছে। ইমরিত সাথে সাথে ইসমির থেকে একটু দূরে দাঁড়িয়ে ইসমির হাত ছেড়ে দিয়ে বলল, ইসমি তুমি না চাইলে আমি তোমাকে টাচ করব না, নেভার। গড প্রমিস, বাট প্লিজ কেঁদো না। ইসমি লাল চোখ ইমরিতের চোখে রেখে কাঁদতে কাঁদতে বলল, কেন ভালোবাসেন আমায়? আপনি জানেন না যে আমি কি বা কে? জানলে কখনো আমায় ভালোবাসার কথা বলতে পারতেন না। আমি যে কারোর ভালোবাসা ডিজার্ভ করি না। ইমরিত কথাগুলো শুনে ইসমিকে টেনে নিজের বুকে নিয়ে নেয়। ইসমি চোখ বন্ধ করে ইমরিতের বুকের ধুক ধুক আওয়াজগুলি শুনতে পাচ্ছেন, যা ধীরে ধীরে বেশি বিট করছে। ইমরিত বলে উঠল, আমি কিছু জানতে চাই না, শুনতে চাই না, বুঝতে চাই না। আমি শুধু তোমায় চাই, তোমায় নিজের করে পেতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে দিতে চাই। ইসমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, এতটাই যে আমি এখন তোমার কথা ছাড়া কারো কথা ভাবতেই পারি না। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, বাট আমি কনফিডেন্টলি বলতে পারবো তুমিও আমায় ভালোবাসবে।
ইসমি চোখ বুজে ইমরিতের বুকের ধুকধুক আওয়াজ শুনছে। আর ইমরিতের কথাগুলো ইসমির এক আলাদা ভালো লাগা এবং অজানা অনুভূতি দিচ্ছে। সে এমন কথাগুলি কখনো আগে শুনিনি। ইমরিত ইসমিকে ছেড়ে ইসমির সামনে দাঁড়িয়ে বলল, কিছু তো বলো ইসমি। ইসমির না চাওয়া সত্ত্বেও এক আলাদা অনুভূতি লাগছে যা সে নিজেও জানে না। ইসমি আচমকাই বলল, আমি চেষ্টা করব। কথাটা বলে নিজের মুখ নিজেই চেপে ধরল। আর ইমরিতের মুখে বিশ্বজয়ের হাসি। ইমরিত কখনো কল্পনাই করেনি যে ইসমি তাকে মেনে নেওয়ার চেষ্টা করবে। ইমরিত সাথে সাথে ইসমিকে হালকা করে জড়িয়ে ধরে ইসমিকে ছেড়ে বলল, ঠান্ডা লেগে যাবে, অনেকক্ষণ যাবৎ ভিজছ, বাসায় গিয়ে চেঞ্জ করে নাও। ইসমি নিচে তাকে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ইমরিত ইসমির এক হাত ধরে নিচে নেমে আসলো। আর ইসমি আর চোখে ইমরিতকে দেখছে। হাফ প্যান্ট পরে আছে ইমরিত, সাথে হাতা কাটা গেঞ্জি। ইসমির কেমন এক আলাদা ফিলিংস হচ্ছে, এক আলাদা অনুভূতি হচ্ছে। ইমরিত ইসমিকে লিফটে উঠিয়ে দিয়ে নিজে উঠলো। ইসমি অবাক চোখে তাকালো ইমরিতের দিকে। ইমরিত মুচকে হাসি দিল। আর ইসমির বুকটা ধূপ করে উঠলো। লিফট 5 তলায় থেমে গেল। ইসমি লিফট থেকে বেরিয়ে এলো। ফোন নাম্বারটা বলো। ইসমি মাথা নিচু করে নাম্বারটা বলে দিল। ইমরিত মুচকে হেসে বলল, বাসায় গিয়ে ফ্রেশ হও, অনেক রাত হয়েছে। আমি ফ্রেশ হয়ে কল দেব, কেমন? ইসমি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ইসমি গেটের সামনে গিয়ে তাকিয়ে দেখে ইমরিত এখনো দাঁড়িয়ে। ইমরিত মাথা নাড়িয়ে ভিতরে যেতে বলল। ইমরিত হাসি দিয়ে নিজের ফ্ল্যাটে এসে খুশিতে পারছে না নাচতে। সে এত পরিমাণ খুশি যে কি করবে বুঝেই পাচ্ছে না। ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ইসমির কথা ভাবছে। ইসমি রুমে ঢুকে দুটো বড় নিঃশ্বাস নিল। তার মানে কেউ ওঠেনি। ইসমি ধীর পায়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। কেমন এক ভালো লাগা কাজ করছে। হয়তো কেউ তার কেয়ার নিচ্ছে বা ভালোবাসার মানুষ পেয়েছে তাই। ইসমি নিজের অজান্তে মুচকি হাসলো। এসে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলো। তখনই ফোনটা বেজে উঠলো। ইসমি ফোনটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি করবে, ধরবে না ধরবে না, উফ দ্বিধায় ভুগছে ইসমি। কলটা কেটে গেল। আবারও কল এসেছে। এবার সাহস নিয়ে রিসিভ করলো। আর ইমরিতের মধুর কণ্ঠ ভেসে আসলো। ইসমি কানে ফোন গুঁজে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। সে জানেই না কি বলতে হবে বা কি করতে হবে। ইমরিত ইসমি চুপ থাকা দেখে বলে উঠলো, নার্ভাস? হুম। তাহলে কথা বলছো না যে? ডিনার? আচ্ছা, হোয়াটসঅ্যাপ আছে? ওটা কি? গড। ওকে লিসেন, প্লে স্টোর অ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে লিখে সার্চ করে ইনস্টল করে চালু করে আমাকে একটা মেসেজ দিও। কেন? আগে করো, দেন বলছি। আচ্ছা। ইসমি কলটা কেটে ইমরিতের বলা অনুযায়ী প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ওপেন করে নিল। ওপেন করতে ইমরিত ভিডিও কল দিল। ইসমি কলটা রিসিভ করতে ইমরিতকে দেখতে পেল। বিছানায় বালি জড়িয়ে ফোনের স্ক্রিনে সেই পাগল করার মতো হাসি দিচ্ছে। ইমরিত বলে উঠলো, ফোনটা এখানে সেট করে রেখে খাবার নিয়ে আসো। আসলে আমার ক্ষুধা পাচ্ছে না। আমি কি শুনতে চেয়েছি? আমি খাবার আনতে বলেছি। ইসমিও বাধ্যমের মতো খাবার আনলো। ইমরিত মুচকে হেসে বলল, নাও, খেয়ে নাও। ইসমি তার মনের সাথে নানান যুদ্ধ করে বলে ফেলল, আপনি খেয়েছেন? না। তাহলে আপনিও খেয়ে নিন। কথাটা শুনে ইমরিতের মনে বিশ্বজয়ের হাসি। সে তো এটাই চাচ্ছিল যে ইসমি সেধে তাকে জিজ্ঞেস করুক। ইমরিত বলল, আচ্ছা, তুমি খাও আর পুরো খাবার শেষ করো, আমি খেয়ে আসছি। মুচকি হাসি দিল। ইসমি, ইসমি, ডু ইউ নো আমি তোমার এই মুচকি হাসিটা অসম্ভব পছন্দ করি। ইসমিও ভাবছে যে সেও তো ইমরিতের হাসি দেওয়াটা প্রচন্ড পছন্দ করে, বাট সে এখনো শকে আছে। সব স্বপ্ন মনে হচ্ছে। ইমরিত আবারও বলল, আচ্ছা, খেয়ে নাও। কলটা কেটে গেল। ইসমি খাচ্ছে আর নিজের অজান্তেই হাসছেন। ইসমির এক ভালো লাগা কাজ করছে। যেটা কেউ কখনো করেনি সেটাই ও করলো। ইসমিকে রাত্রে কেউ খাওয়াতে পারে না। আর ইমরিতের একটা কথাতেই সে খেয়ে নিল। নিজে নিজে হেসে দিচ্ছে বারবার। ইসমি খাবারটা খেয়ে নিল। প্লেট রেখে এসে দেখে ইমরিত 3 বার কল দিয়ে দিয়েছে। আবারও বাসতেই রিসিভ করে নিল। খাওয়া হয়েছে? আপনার? মুচকি হেসে ফেলে। তো কাল কলেজ আছে তো, তাই না? আচ্ছা শোনো, তোমাকে বাসে করে যেতে হবে না। ওকে, আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো। আর প্লিজ এদের কাছ থেকে 100 দূরে থাকবা। কেউ কিছু বললে ফার্স্টলি আমায় বলবা। গট ইট? এত অনুভূতি কোথায় রাখবি ইসমি, সে যে শুধু অবাক হচ্ছে। না, আমি বাসে যেতে পারবো, আমার প্রবলেম হয় না। আমি তো তোমার মতামত চাইনি। গ্লুকোজকে আমি শুধু যা বলেছি তা মানবে। জি, বলছিলাম যে আজান দিচ্ছে। তো তোমার কি ঘুমিয়ে ধরেছে? না, মানে নামাজ পড়তে হবে তো। নামাজ পড়বে? জি। আচ্ছা, আমি রাখছি, তুমি নামাজ কমপ্লিট করে কল দিও। জি, একটা কথা বলি। ইয়া সুইটি, বলো। শুনে ইসমির বুকে ধুকধুক করে উঠল। কেমন টান আর অদ্ভুতভাবে বলল ইমরিত। ব্যাপারটা ইসমির অসম্ভব ভালো লেগেছে।
ইসমি বলল, আপনিও নামাজ পড়তে পারেন, আজান তো দিয়ে দিয়েছে। আসলে কিছুক্ষণ চুপ থেকে। আচ্ছা যাচ্ছি, আমি নামাজ পড়ে এসে কল করব, ওকে? হুম। ইমরিত উঠে পড়ল। ওর অনেক বছর ধরে নামাজ কালাম আল্লাহর নাম নেওয়াই হয়নি। লন্ডনে গিয়ে সব ছেড়ে দিয়েছিল, বাট সে ইসমির কথা ফেলতে পারবে না। তাই মসজিদে যাওয়ার জন্য কাপড় পরে পবিত্র হয়ে টুপি পরে বাইরে বের হয়ে দেখে তার বাবা মসজিদ যাওয়ার জন্য বের হচ্ছে। ইমরিতের বাবা ইমরিতকে দেখে একটা বড় লেভেলের শক খেল। ইমরিতের বাবা বলল, ইমরেত বাবা, এত সকালে তুই, তাও এভাবে? আমি ড্রিম দেখছি না তো? না বাবা, চলো নামাজ আদায় করে আসি। ইমরিতের বাবা একটা বড় হাসি দিল আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। ইসমি নামাজ আদায় করে তার মা বাবাকে উঠিয়ে দিল, দেন নিজে কিচেনে চলে গেল। ফোনটা সাথে নিয়ে এসেছে, জানে ইমরিত কল করবে। ভাবতে ভাবতে ইমরিত কল দিয়ে ফেলল। বাবা মসজিদ গেছে আর মা নামাজ পড়ছে, তাই কৌশলে ফোনটা রিসিভ করলো ইসমি। নামাজ পড়েছো? হুম। আচ্ছা, এখন একটু ঘুমিয়ে নাও। না, আসলে ব্রেকফাস্ট রান্নাও করতে হবে, ঘরের অনেক কাজ আছে। তুমি এখন কাজ করবে? হুম। আচ্ছা, আমাদের বাড়িতে একটা আন্টি আছে, উনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, উনি সব করে দিয়ে আসবে। তুমি শুয়ে পড়ো গিয়ে। ইসমির মুখে একটা মুচকি হাসি আসলো। ইসমি বলল, আমার রাখতে ভালো লাগে তো। তাই? আচ্ছা শোনো, কলেজ করে বাসায় গিয়ে রেডি হয়ে নিবা। কেন? আমরা লং ড্রাইভে যাব। আমরা বলতে? তুমি, আমি, ইমরান আর মোহিনী। ইসমির মুখটা ছোট হয়ে যায়। মোহিনী আর কিমরান ভাইয়া থাকলে সে কিভাবে যাবে, আর ব্যাপারটা খারাপ দেখাবে। ইমরিত আওয়াজ না পেয়ে বলে উঠল, তুমি টেনশন নিও না, আমি সব ম্যানেজ করব, তুমি শুধু সুন্দরভাবে রেডি হয়ে থাকবা। হুম। আচ্ছা, আমার জন্য তোমার হাতের রান্না খাবার আনতে ভুলো না কিন্তু। তাই? কি খাবেন? সত্যি বলবো? সত্যি। বিরিয়ানি ইজ মাই ফেভারিট, আই জাস্ট লাভ ইট। আচ্ছা। সুইটি, এত কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বো, ওয়েট আমি ব্যবস্থা করছি, তোমার আর কাজ করতে হবে না। আচ্ছা রাখছি, টেক কেয়ার, আর কলেজ যাওয়ার আগে কল দিও। ইমরিত কলটা কেটে দিয়ে বালিশে মুখ গুজে 3-4 ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনা মনে করছে। ইসমিকে জড়িয়ে ধরা, কপালে কিস করা, ওকে মনের কথা বলা, ইমরিতের কেমন যেন নতুন জীবন পেল এমন মনে হচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ইসমি রান্নাবান্না করে বাবাকে অফিস পাঠিয়ে দিল। মোহিনী আগেই কলেজে চলে গেছে। ইসমি সব কাজ শেষ করে একটু দেরি করে বের হয়। ইসমি ব্যাগ কাঁধে নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ হোয়াইট কালারের একটা গাড়ি সামনে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে দিল ইমরিত। বসো, গেট ইন সুইটি। ইসমি চুপচাপ বসে পড়ল। ইমরিত ইসমিকে এক পলকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। এমনিই পিচ্ছি, তারপরে কলেজ ড্রেস পরলে আরো ছোট দেখায় আর অসম্ভব সুন্দর লাগে। মুচকি হেসে কথাগুলি ভাবছে ইমরিত। হঠাৎ ইমরিত গান ছাড়লো। বাড়ির সং নিজ দায়িত্বে শুনে নেবেন। ইসমিনের ভালো লাগা কাজ করছে, না চাওয়া সত্ত্বেও বারবার ইমরিতের দিকে চোখ যাচ্ছে। একদম বাচ্চাদের মতো দেখতে লাগছে, ঘুম থেকে উঠে এসেছে তাই হয়তো। ফুল ব্ল্যাক প্যান্ট, হোয়াইট বড় হাতার গেঞ্জি আর স্লিপার পরা, আর ছোট চুলগুলি সামনে এসে খেলছে। অসম্ভব ভালো লাগছে ইসমি। ইমরিত বলে উঠল, অ্যাক্সিডেন্ট করবো তো এইভাবে তাকিয়ে থাকলে। ইসমি শরম পেয়ে অন্যদিকে তাকিয়ে ফেলে। ইমরিত বলল, ব্রেকফাস্ট? মাথা নাড়িয়ে না জানালো। হঠাৎ ইমরিত গাড়িটা ব্রেক করলো। ইসমি অবাক চোখে তাকালো। ইমরিত গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দেয় ইসমিকে নামতে, তাই ইসমিও হাত ধরে নেমে পড়ে। যথেষ্ট সুন্দর এবং বড় রেস্টুরেন্ট। সেখানে ঢুকে ইমরিত বলল, দোতলাটা আমার এখন চাই। জি লিনর স্যার, আমি এখনই খালি করতে বলছি। থ্যাংক ইউ। কিছুক্ষণ পর রেস্টুরেন্টের দোতলাটা সম্পূর্ণ খালি হয়ে গেল। ইমরিত ইসমির হাত ধরে উপরে গিয়ে চেয়ার টেনে দিয়ে বলল, বসো। ইসমিও লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ল। ইসমি জীবনের প্রথম এত সুন্দর কোনো রেস্টুরেন্টে বসে আছে, তাও আশেপাশে কেউ নেই। সফট মিউজিক, নানান লাইটস, আশপাশটা খুবই সুন্দরভাবে সাজানো। এখান থেকে দেখা যাচ্ছে নিচে মানুষগুলি ভিড় করে আছে, আর এখানে ও আর ইমরিত একা। বাট ওর কেন যেন কোনো সাহস হয় না ইমরিতকে কিছু বলার। প্রচণ্ড ভয় পায় ইমরিতকে। ভয় পাওয়ার মতো কিছুই করেনি ইমরিত, তাও সম্মান আর ভয়টা ইসমি ইমরিতকে দেখলে বেশি ফিল করে। ভাবতে ভাবতে সাদা কোট ড্রেস পরা একজন লোক আসে, হয়তো মালিক হবে রেস্টুরেন্টে। সে বলে উঠল, লেনুর স্যার যে, কবে আসলেন বাংলাদেশে? এই তো 4 দিন হচ্ছে। কবে ফিরছেন? ইমরিত ইসমির দিক তাকিয়ে মুচকি এসে বলল, আর যেতে চাচ্ছি না। তা তো ভালো। আচ্ছা খেয়ে নিন স্যার, পরে আবার দেখা হবে। লোকটা চলে যেতে ওয়েটার আসে। স্যার অর্ডার প্লিজ। ইমরিত ইসমিকে মেনুটা দিল, বাট ইসমি কিছুই বুঝছে না কি খাবে, কত সেগুলি খায়নি। তাই ইমরিতের দিকে তাকালে ইমরিত মেনুটা নিজে নিয়ে অনেকগুলি খাবার অর্ডার করে। ওয়েটার চলে যায়। ইমরিত বলল, অর্ডার দিচ্ছিলে না কেন?
আসলে আমি বুঝছিলাম না। আচ্ছা, তোমার ক্লাস শুরু হতে এখনো 23 মিনিট আছে, সো রিল্যাক্স। জি। মাথা নিচু করে ইমরিত ইসমির দিকে তাকিয়ে আছে, আর ইসমি নিচে তাকিয়ে দেখছে আর বড়লোক ফ্যামিলি থেকে কত মানুষ, আর কি সুন্দর তাদের ড্রেস, আর সে কি পরে এসেছে। ওইটা এসে খাবার সব সার্ভ করে দেয় পুরো টেবিলে। ইসমি হুতুম কাচার মতো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ইমরিত মুস্কি হেসে বলল, কি হয়েছে সুইটি? এত খাবার কে খাবে? আমি খেয়ে আসিনি, আর ওগুলো সব তুমি খাবে, সো স্টার্ট করো। ইসমি একটা ঢোক গিলে খাওয়া শুরু করলো। ইমরিত ওয়েটারকে উদ্দেশ্য করে বলল, এই নাও, কিছু টাকা দিয়ে তুমি রাখো, আর তুমি আসতে পারো। ওয়েটার চলে গেলে ইমরিত ইসমির দিকে তাকায়। ইমরিত খেয়াল করলো ইসমির ঠোঁটে একটা কালো তিল। ইমরিতের নজর সেখানেই আটকে গেছে। তাড়াহুড়া করে পাশ থেকে পানি নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল, আর চোখ নামিয়ে ফেলল। ইমরিত বেশ কিছুক্ষণ পর বলল, একটা কথা বলি সুইটি। জি বলুন। অ্যাজ ইউ নো, আমি লন্ডনে বেশি ছিলাম, সো আমার বিহেভও তেমনই হবে। দেখো, আমি যদি কখনো তোমার কাছে যেতে চাই বা তোমায় ধরি, তুমি খারাপভাবে নিও না প্লিজ। শুধু আমাকে বুঝিয়ে দিও, বা আমার তোমার প্রতি নেশাটা কাটিয়ে দিও, বাট ভুল বুঝো না, ওকে? ইসমি থতমত খেয়ে গেল। সে কিছুই বুঝলো না ইমরিতের কথা, তাই বলল, নেশা কিভাবে? ইমরিত মুচকি হেসে বলল, পিচ্ছি সুইটি, তুমি বুঝবে না। জাস্ট আমায় ভুল বুঝো না, কারণ তোমায় দেখলে আমার নেশা চড়ে যায়। আচ্ছা বাদ দাও, তোমার থেকে খাইয়ে দেবে। ইসমি কথাটা শুনে থম। এটা কেমন ফিলিং? কেমন করে থামাবে তার বুকের ধুকধুকটা? ইমরিত যেভাবে ওকে ট্রিট করছে, ইসমির মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। আদৌ কি ও এত ভালোবাসা কেয়ার ডিজার্ভ করে? ইমরিত আনসার না পেয়ে বলল, আচ্ছা প্রবলেম নেই, তুমি খেয়ে নাও। ইসমি ইমরিতের কথায় ইমরিতের দিকে স্পুন দিয়ে খাবারটা এগিয়ে নিল। ইমরিত মুচকি এসে ইসমির হাত আলতো করে ছুঁয়ে খেয়ে নিল। ইসমির কেমন এক আলাদা লাগছে, নিজেকে কুইন মনে হচ্ছে। এভাবে ইসমি ইমরিতকে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে ইমরিত বিল পেমেন্ট করে দিল। গাড়ির দরজা খুলে দিল। ইসমি গিয়ে বসে পড়ল। ইমরিতও বসে পড়ল। ইমরিত আর চোখে ইসমিকে দেখছে। মারাত্মক লাগছে ইসমিকে। আবার এখন তো আরো মারাত্মক লাগে ঠোঁটের তিলটার জন্য। আজ আলোর কাছে থেকে সুন্দরভাবে দেখা গেল। কলেজে পৌঁছাতে ইসমিকে গাড়ি থেকে নামিয়ে দিল আর বলল, সাবধানে ক্লাস করো, আর আমি ফোন করলে বের হবা, ওকে? জি। ইসমি চলে যেতে ইমরিত গেটের দারোয়ানের কাছে গিয়ে অনেকগুলো টাকা দিয়ে বলল, যে মেয়েটা গেল ভিতরে, ওর যাতে কোনো প্রবলেম না হয় দেখে রাখবা। আর ওকে কেউ কিছু বললে বা বিরক্ত করলে, এই যে আমার নাম্বার, আমায় কল করবা, ওকে? জি স্যার। ইমরিত গাড়ি নিয়ে বাসায় যায়। তখনই কিমরান বলে ওঠে, ভাই তোর কি হয়েছে বলতো? এত সকালে উঠেছিস, আবার মাশাল্লাহ নামাজও পড়েছিস। শিলা ইমরিতের কাছে এসে কপালে চুমু দিয়ে বলল, আমি আজ এত খুশি তোর জন্য, আমার লক্ষ্মী ভাই। কিমরান বলল, আর আমি বুঝি লক্ষ্মী না। কিমরানের গাল ধরে, তুই তো আমার আরেক লক্ষ্মী। 3 ভাই বোন মিলে হাত পড়লো, আর তার মা বাবা মুচকি হাসছে। ইমরিত রুমে ঢুকতে কিমরান এলো। কিমরান ইমরিতকে ঘুর ঘুর করে দেখছে। ইমরিত বলল, হোয়াট? ভাই তুই কি করছিস বলতো? কেন, কি হয়েছে? কাল রাতে তোকে বাইর থেকে আসতে দেখলাম, আজ এত তাড়াতাড়ি উঠলি, কেমন খুশি খুশি লাগছে তোকে, ব্যাপার কি ভাই? তেমন কিছু না। আমি তো তোর ফ্রেন্ডের মতোই সব হ্যান্ডেল করি, আমায় বলবি না? ইমরিত কিমরানকে ইসমির ব্যাপারে সব বলে দেয়, যে সে ইসমিকে অনেক ভালোবাসে। ইসমি রাজি? না, ও তো চেষ্টা করবে বলেছে। ইমরিত ভাবল কিমরান মনে হয় খুশি হয়নি। তখনই কিমরান ইমরিতকে অবাক করে টাইট করে জড়িয়ে ধরে বলে, ভাই আমি আজ অনেক খুশি, তুই তোর জন্য সেরা লাইফ পার্টনার খুঁজেছিস। ইসমি ভাবি ইজ জাস্ট অসম। ইমরিতও জড়িয়ে ধরে। কিমরান আবারও বলল, জানিস ভাই, ইসমি ভাবি অনেক ভালো, অনেক নেক এবং অনেক পবিত্র, আর সবচেয়ে অনেক সুন্দর। তাই? একদম উফ। ভাবিকে একটা হাক করে যে কখন সামনাসামনি ভাবি বলে ডাকবো। আচ্ছা শোন, আজকে তো আমরা ঘুরতে যাচ্ছি, তারপর তো 2 পরিবার। তো কয়টায় যাচ্ছি? ইসমি কলেজ থেকে আসুক দেন। তুই কি ভাবিকে কলেজ দিয়ে এসেছিস? মাত্র। হাউ রোম্যান্টিক। ইমরিত সামান্য কিছু কাজ করলো ল্যাপটপে, দেন রেডি হয়ে বেরিয়ে পড়লো। নিচে নামতেই আবার সেই মেয়েগুলি ইমরিতকে দেখে হাত নাড়িয়ে দিল। হাই। ইমরিত তো চোখ মেরে অ্যাজ অলওয়েজ ভাবে দিল, হাই। ইমরিত গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কলেজ পৌঁছালে দেখলো ইসমি তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে বের হচ্ছে। ইসমি কাছে আসতেই ইমরিত মুচকি হেসে গেট ওপেন করে দিল। ইসমি বসে পড়লো। ইসমি ইমরিতের দিকে তাকিয়ে দেখলো গোসল করে এসেছে, চুল এখনো ভিজে। অসম্ভব সুন্দর লাগছে।
ইমরাত গাড়ি স্টার্ট দিল আর বলতে লাগলো, কেমন হলো ক্লাস? ভালো। ইসমি দেখলো গাড়ি বাসার দিকে যাচ্ছে না। ইসমি বলল, বাসা তো ওই দিক দিয়ে। আমরা শপিং করতে যাচ্ছি। আমার শপিং লাগবে না তো। আমি কি তোমায় জিজ্ঞাসা করেছি? ইসমি মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর বসুন্ধরা মলে ইমরাত তার গাড়িটা থামায়, নিচে নেমে ইসমিকেও নামায়। ভিতরে প্রবেশ করে ইসমি চারপাশ দেখছে, হাজার মানুষ চারিপাশে। ইমরাত ইসমির এক হাত ধরে নানান ড্রেস দেখাচ্ছে, বাট ইসমি চারপাশে মানুষদের দেখতে ব্যস্ত। ইসমি কিছু না বলায় সেই সব চয়েস করে কিনে নিল আর বলল, এইটা নিচ্ছি, তোমার উপর পারফেক্ট মানাবে। জি। ইমরাত শপিং শেষ করে বেরিয়ে পড়লো। গাড়িতে ইমরাত দেখলো ইসমি চুপচাপ বসে আছে, কোনো কারণে হয়তো আপসেট। ইমরাত বলল, কিছু হয়েছে সুইটি? মাথা নাড়িয়ে না জানালো। ইমরাত বলল, তাহলে আপসেট কেন দেখাচ্ছে? এবার ইসমি চোখের পানি গড়িয়ে পড়ছে। সে আর তার চোখের পানি ধরে রাখতে পারছে না। তার যে সব স্বপ্ন মনে হচ্ছে 18 বছরের জীবনে আজ পর্যন্ত সুখ কি জিনিস সে দেখেনি। নিজের বিবাহিতা হাজব্যান্ডকেও সে কখনো সামনাসামনি দেখেনি। মা বাবা কেউ কখনো মনের মাঝে রাখতে পারেনি। এত ছোটতে তাকে ফেলে আকাশে তারা হয়ে গেছে। তাহলে ইমরাত কেন তাকে এত কেয়ার রেসপেক্ট লাভ করছে? ইমরাত ইসমির চোখের পানি দেখে থতমত খেয়ে গাড়ি কষিয়ে ব্রেক মেরে সাইডে রাখে। ইমরাত তাড়াতাড়ি একটু চেপে ইসমির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে সুইটি? কেউ কি কিছু বলেছে? তুমি কাঁদছো কেন জান? এই যে এদিক তাকাও, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? ইসমি তা মাথা নিচু করে কেঁদেই চলেছে আর ইমরাতের বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ইমরাত ইসমির কোমর ধরে নিজের দিকে টেনে এনে আবারও বলে, কাঁদছো কেন জান? কি হয়েছে সুইটি, আমায় বলো। ইসমি এবার ফুফিয়ে কেঁদে ওঠে। সে যে তার কষ্টগুলি ধরে রাখতে পারছে না। ইমরাত এবার ইসমির কোমর চেপে 2 হাত দিয়ে তুলে নিজের কোলে বসায়। ইসমি তাও কেঁদেই যাচ্ছে। ইমরাত ইসমিকে কোলে বসিয়ে নিজের 2 হাত দিয়ে ইসমির চোখের পানি পুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে আমার জান? কাঁদছে কেন? আমি কি কোনো ভুল করেছি? ইসমি মাথা নাড়িয়ে জানালো, না। তাহলে কেন কাঁদছো? ইসমি আবারও কেঁদেই দেয়। ইমরাত এবার একটু চিল্লিয়ে বলে, কি হয়েছে? কাঁদছো কেন? ইমরাতের ধমকে ইসমি একটু কেঁপে এবার আওয়াজ করে ফুফিয়ে কেঁদে ওঠে। ইমরাত ইসমির 2 গাল ধরে নিজের মুখের কাছাকাছি এনে জিজ্ঞেস করে, কি হয়েছে জান? আমায় বলো প্লিজ। ইসমি ফুফিয়ে ফুফিয়ে কেঁদে বলল, আপনি আমার কেন এত কেয়ার নিচ্ছেন? আমি এত কিছু ডিজার্ভ করি না। আমি যে বৃদ্ধ। ইমরাত আর বলতে দেয় না, নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে চোখের পানি মুছিয়ে বলল, আমার কেয়ার ভালোবাসা কি তোমার পছন্দ হচ্ছে না? ইসমি ইমরাতের দিকে তাকিয়ে বলল, কিছু না তো। আচ্ছা, স্টপ ক্রাইং, ওকে? নাও স্টপ, গুড গার্ল। ইমরাত ইসমির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে। অনেকক্ষণ জড়িয়ে ধরে তারপর ইসমির মাথাটা নিজের বুকের পাশে রেখে বলল, এই দ্বিগুণ বেগে বিট করা ধুক ধুক শব্দটার মালিক হচ্ছ তুমি। তুমি আসলেই, এটা ক্রমশ বেড়ে যায়। আমার ঘুমের, সুখের, হাসার, রাগার কারণ তুমি। ইসমি পরম যত্নে ইমরাতের বুকের ধুকধুক আওয়াজ শুনছে। ইমরাত ইসমির মাথা তুলে হাত দিয়ে ইসমির গাল দুটি ধরে বলল, আজ থেকে তোমার একটি পরিচয়, তা হলো মিসেস ইমরেত্তি লিনর। আজ থেকে তোমার সুখ, কান্না এবং দুঃখ সব আমার জন্য, অন্য কারো জন্য কাঁদবে না তুমি। তুমি কি বা কে, আগে কি ছিলে, আই ডোন্ট কেয়ার। এখন তুমি শুধু আমার, আর তাই আগের কিছুই মনে করে কষ্ট পাবে না। ইসমি অবাক চোখে তাকিয়ে আছে ইমরাতের দিকে। মিসেস ইমরেত্তি লিনর। আর যে শুনে এক আলাদা অনুভূতি সারা শরীর ছেয়ে গেল। কেমন স্বপ্নের মতো শুনতে লাগলো। বারবার কানে বাড়ি খাচ্ছে ইমরাতের বলা কথাটা, মিসেস ইমরেত্তি লিনর। ইসমি ইমরাতের লাল চোখগুলি দেখে বুঝতে পেরে যায় তার কান্না যে সহ্য করতে পারে না তা বুঝে হয়ে গেছে ইসমি। ইমরাত আবারও বলল, আজ থেকে আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে চলবে। তুমি এক্সাম দাও, অনার্সে উঠো, দেন আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। এখন তুমি যথেষ্ট ছোট, বুঝলা সুইটি? ইসমি কান্না করে দিল আর সাথে মুচকে হাসি। ইসমি ইমরাতকে জড়িয়ে ধরে ইমরাত অনেকক্ষণ যাবৎ ইসমি ইমরাতকে জড়িয়ে কাঁদছে। তার যে অনেক খুশি লাগছে। তার জীবনে এমন কেউ এসেছে যে তার চোখের পানি দেখলে নিজেই কেঁদে ফেলে। ইসমির কষ্ট অনুভব করার জীবন সঙ্গী এসেছে। ইসমি কখন থেকে জড়িয়ে আছে ইমরাতকে। ইমরাত বলল, বাসায় কি যাবেন না মিসেস লিনর? ইসমি শরম পেয়ে ছেড়ে দিয়ে ইমরাতের দিকে তাকায়। ইমরাত মুচকি হেসে ইসমির দুগালে কিস করে। তারপর আবার ইসমির সিটে গিয়ে ইসমিকে বসিয়ে দেয়। ইসমি মুচকি হেসে ইমরাতের দিকে তাকিয়ে আছে। ইমরাত তার চোখে ইসমিকে দেখে বলল, গাড়ি চালানো কি অফ করে দিব? যেভাবে তাকিয়ে আছো, অ্যাক্সিডেন্ট হতে টাইম লাগবে না। ইসমি শরম পেয়ে অন্যদিকে ফিরে তাকায়। বাসার একটু দূরে গাড়ি পার্ক করতে বলল ইসমি। ইমরাত তো ইসমির কথা মতোই গাড়িটা বাড়ি থেকে বেশ দূরেই পার্ক করলো।
ইমরিত নেমে ইসমিকেও নামিয়ে দেয়। শপিং ব্যাগগুলি ইসমির কলেজ ব্যাগে ভরে দেয় আর বলল, গিয়ে ট্রাই করে দেখবে ফিট হলো কিনা। জি। আমি গাড়ি পার্ক করতে যাচ্ছি। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট নাও। টিউশনি আর পড়াতে হবে না। তাদের বলে দিবে তুমি আর পড়াতে পারবে না। কিন্তু স্টপ অ্যান্ড গো। ইমরিত দাঁড়িয়ে ইশারা করলো ভিতরে যেতে। ইসমিও একবার ইমরিতকে দেখে ভিতরে ঢুকলো। ইমরিত গাড়ি বাড়িতে ঢুকে সাইডে পার্ক করে নিজেও ঢুকলো। ভিতরে গিয়ে দেখে ইসমি লিফটের ওখানে এখনো দাঁড়িয়ে, তাই গিয়ে বলল, দাঁড়িয়ে আছো যে? আচ্ছা চলো। ইমরিত ইসমিকে নিয়ে লিফটে উঠে 5 বাটনে ক্লিক করলো। 5 তলায় পৌঁছিয়ে ইসমি বাড়িতে ঢোকার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইসমির এক আলাদা অনুভূতি হচ্ছে, শুধু ইমরিতের সাথেই থাকতে মন যাচ্ছে তার। ইমরিত মুচকি হেসে বলল, কি বলবা বলো। আসলে তারপর? আপনি অনেক ভালো। ইমরিত মুচকি হেসে লিফট থেকে নেমে ইসমির সামনে দাঁড়িয়ে 2 হাতে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, আমার বায়োডাটা জানলে তুমি আমার থেকে 100 হাত দূরে থাকতে চান। আচ্ছা যাও, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। ইসমিও লক্ষ্মী মেয়ের মতো যাচ্ছিল, আবার ফিরে তাকালো। ইমরিত বুঝতে পেরে নিজের কাছে আসতে বলল। ইসমিও ইমরিতের সামনে দাঁড়ায় আর ইমরিত ইসমির কপালে একটা চুমু খেয়ে বলে, বিকালে তো দেখা হচ্ছে তাই না? যাও গিয়ে রেস্ট নাও। ইসমি বাড়িতে ঢুকতেই ইমরিত চলে যায় নিজের ফ্ল্যাটে। ইসমি বাড়িতে ঢুকে দেখে মা আর বাকি সবাই লাঞ্চ করছে। ইসমিকে দেখে মোহিনী বলল, কোথায় ছিলে ভাবি? কলেজ তো অনেকক্ষণ হলো ছুটি হয়েছে। ফ্রেন্ডের সাথে ছিলাম কিছুক্ষণ। আচ্ছা লাঞ্চ করে নাও। তুমি, আমি, কিমরান আর বড় ভাইয়া ঘুরতে যাব, কেমন? ভালো লাগছে না, তোমরা করে নাও। ইসমি নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। সেলফোন বের করে দেখলো একবার। না, নো কল নো মেসেজ। ইসমি সামান্য বিছানায় গায়ে দিয়ে দিল। আর আজকের ইমরিতের প্রত্যেকটি কথা তার কানে বাড়ি খাচ্ছে। সে যে ইমরিতের মায়ে জড়িয়ে যাচ্ছে। ইমরিতের হাসি, তার প্রতি কেয়ার, ভালোবাসা, পজিটিভিটি সব অনেক ভালো লাগে। মুচকে এসে ইমরিতকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ইসমি। ইমরিত বাসায় গিয়ে ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়ে। ল্যাপটপে কারোর সাথে ইম্পর্টেন্ট ডিল সাইন করলো, দেন বেরিয়ে পড়ে অফিসে। ওখানে টুকটাক কাজ করে বাসায় ফিরে দেখে 4টা বাজতে 15 মিনিট বাকি। তখনই কিমরান এসে বলল, ভাই রেডি হও তাড়াতাড়ি প্লিজ। ওয়েট হচ্ছি। ইমরিত কালো জিন্স, হোয়াইট শার্ট, হোয়াইট শু, হাতে কালো ওয়াচ, চুলগুলো জেল দিয়ে খাড়া করে রেডি হয়ে নিল। দেন ইসমিকে কল করলো, বাট ইসমি ধরছে না। আবার কল দিতে ইসমি রিসিভ করলো। ইমরিত বলে উঠলো, সুইটি। ইসমি তখনও ঘুমিয়ে আছে। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, তুমি ঘুমাচ্ছ? আচ্ছা, আমার সুইটির ঘুম পেয়েছে, তাহলে ঘুমাও। অন্য একদিন যাব ঘুরতে, ওকে? ইসমি লাফ দিয়ে উঠলো। ঘড়িতে তাকিয়ে দেখলো 4টা 3 বাজছে আর দরজায় মোহিনী নক করছে। ইসমি বলল, 5 মিনিট, আমি রেডি হয়ে আসছি। তাই আমার সাথে ঘুরতে যাওয়ার এত ইচ্ছে বুঝি? ইসমি মুচকি হেসে ফেললো। আচ্ছা, আস্তে ধীরে রেডি হয়ে নাও। ইসমি দরজা খুলতে মোহিনী বলল, রেডি হয়ে নাও তাড়াতাড়ি ভাবি, আমি নিচে যাচ্ছি, তুমি আসো। মোহিনীও নিচে গিয়ে দেখে ইমরিত আর কিমরান দাঁড়িয়ে আছে। সবার চোখ আগে ইমরিতের দিকে যাবে। কিমরানের বড় ভাই হলে কি হবে, যেমন সুন্দর তেমনই সেই লেভেল স্টাইল করে। কিমরানকেও অসম্ভব সুন্দর দেখাচ্ছে। মোহিনী গিয়ে কিমরানের পাশে গিয়ে দাঁড়ালো আর বলল, বড় ভাইয়া কেমন আছো? ওয়েল, তুমি? ভালো। অনেকক্ষণ ধরে কিমরান আর মোহিনী ভালোবাসার গল্প করছে আর ইমরিত গাড়িতে হেলান দিয়ে গেমস খেলছে আর আশেপাশের মেয়েগুলি তাকে গিলে খাচ্ছে। ব্যাপারটা এখন ইমরিত খেয়াল করেনি। তখন ইমরিত চোখ খুলে সামনে তাকিয়ে হাঁ হয়ে রয়েছে। তার সামনে যে আজ অন্য ইসমি, কালো চুড়িদার, গোল্ডেন জামার সাথে চুড়িদার সালোয়ার, ওড়না এক সাইডে, নাক জুতোর সাথে কালো ঘন স্ট্রেট চুলগুলি তো আছে। সামান্য পুরনো জামা পরা ইসমি ইমরিতকে পাগল করেছিল। আজ তার সামনে সেই ইসমি তার দেওয়া ড্রেস পরে তার পছন্দ মতো সেজেছে। ইসমি উপর থেকে ওনাটা ঠিক করতে করতে নামছে আর এদিকে ইমরিতের বুকের বাম পাশে ধুকধুক শব্দ করছে। ইসমি ইমরিতের দিকে তাকে এক মুচকি হাসি দেয় আর ইমরিত বুকের পাশে হাত রেখে বুঝায় যে মনে লেগেছে। ইসমি বুঝতে পেরে মাথা ঝুঁকিয়ে নেয়। মোহিনী এখনো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে ইসমির দিকে, কারণ বিয়ের দিনও ইসমি এক পোশাকে বিয়ে করেছিল। সাজগোজে আজ প্রথম মোহিনী ইসমিকে দেখছে। ইসমি নিচে নামতে মোহিনী ইসমিকে জড়িয়ে ধরে আর বলে উঠলো, সুন্দর লাগছে অনেক। ইসমি একটু হেসে দিল। ইমরান ইসমিকে হালকা জড়িয়ে ধরে বলল, আমার ভাবি যে এত সুন্দর আগে তো জানতাম না। ধীরে ধীরে কানে। ইসমি অবাক হয়ে ইমরিতের দিকে তাকায়। ইমরিত মুচকি হেসে দেয়। ইসমি কিমরানের দিকে তাকালে কিমরান ধীরে ধীরে বলল, আমার ভাবি। ইসমির এক আলাদা ভালো লাগার শব্দ। ভাবি। এই মুহূর্তে এই ভাবি ডাকটাও ইসমির মনে গেঁথেছে। ইসমি মাথাটা নিচু করে ফেলে।
ইমরাত ইসমিকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। পিচ্চিটা আসলে অসম্ভব সুন্দরী। ইসমি আর চোখে ইমরাতকে দেখছে। ইমরান বলে উঠল, ভাই তুই আর ভাবি তোর গাড়ি করে আয়, আমি আর মোহিনী বাবার গাড়িতে করে আসছি। হুম। ইমরান আর মোহিনী গাড়ি করে বেরিয়ে পড়ে। ইমরাত ইসমির সামনে গিয়ে দাঁড়ায় আর গাড়ির গেট ওপেন করে দিয়ে বলল, গাড়িতে ওঠো। ইসমি গাড়িতে উঠে পড়ে ইমরাতও উঠে পড়ে। ইমরাত গাড়ি চালাচ্ছে আর ইসমি ইমরাতের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। ইমরাত ব্যাপারটা খেয়াল করেছে, তাও মুচকি হেসে গাড়ি চালিয়ে যাচ্ছে। ইসমির মনটা খারাপ হয়ে যাচ্ছে। এত সুন্দর করে সেজেছে, বাট ইমরাত একবার বললো না কেমন লাগছে, তাই বাইরে তাকিয়ে আছে আপন মত। ইমরাত মুচকি হেসে ইসমির দিকে তাকিয়ে বলল, তো এত সাজার কারণ কি? ইসমি ইমরাতের কথা একটু শরম পেল। ইমরাত আবার জিজ্ঞেস করলো, সুইটিকে আমার জন্য সেজেছে? ইসমি মুচকি হেসে মাথা নিচু করে বলল, তাই তো কেন সেজেছে আমার জন্য? জানি না। ইমরাত মুচকি হেসে ইসমির দিকে ঝুঁকে বলল, মারাত্মক লাগছে, চোখে নেশা লাগিয়ে দেওয়ার মতো। ইসমি প্রচন্ড শরম পেয়ে যায়। ইমরাত অনেকক্ষণ যাবৎ ইসমির ঠোঁট জোড়া দেখছে। কেন প্রথম দেখার থেকে ধরে আজ পর্যন্ত শুধু ইসমির ঠোঁটের দিকে অনেক নেশা তার। অনেকবার ব্যাপারটা এড়িয়ে গেছে, বাট আজ সেই লেভেলের নেশা লেগে গেছে। নিজেকে কন্ট্রোল করে রেখেছে ইমরাত। হঠাৎ গাড়িটা ব্রেক মেরে সাইডে রাখে ইমরাত। ইসমি একটু ঝুঁককে অবাক চোখে তাকায় ইমরাতের দিকে। ইসমি বলল, কি হয়েছে? ইমরাত কিছুক্ষণ তাকিয়ে থাকে ইসমির ঠোঁটের দিকে। নিজের মুঠ করা হাত দুটি ছেড়ে জোর একটা শ্বাস ফেলে বলল, সরি সুইটি, অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছি, আর আমার দ্বারা হচ্ছে না। তোমার আমার সামনে এমনভাবে আসা উচিত হয়নি। সো সরি। ইসমি তো অবাক হচ্ছে। ইসমি ভাবছে, আমি আবার কি করলাম? তাই বলল, জি আমি কি করেছি, আর সরি কেন বললেন? ইমরাত ইসমির কোমর ধরে নিজের দিকে টেনে এনে কিছুক্ষণ তার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, এটার জন্য। ইসমি কিছু বোঝার বা বলার আগে ইমরাত তার ঠোঁটের দ্বারা ইসমির ঠোঁট ছোঁয়ায় আর সেই তিলের জায়গায় কিস করে। ইসমি তো হতবাক, ও এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুঝতে পেরে সরে যাবে তার আগে ইমরাত ইসমির কোমর টেনে নিজের ঠোঁট দ্বারা ইসমির ঠোঁট আঁকড়ে ধরে। ইমরাতের এতদিনের নেশা ইসমির ঠোঁটের উপর ঝড় তুলছে। ইমরাত ইসমির কোমর ছেড়ে চুমু দেওয়া অবস্থায় ইসমির দুগাল উঁচু করে ধরে কিস করেই যাচ্ছে, আর ইসমি চোখ বন্ধ করে নিজের জামা আঁকড়ে ধরে আছে। ইসমির বুকের তুফান আর ইমরাতের বুকের ধুকধুক খুবই জোরে বিট করে চলছে। ইসমির কাছে এই কিসের অনুভূতি সম্পূর্ণ নতুন, তাই মনের ফিলিংসটা সহ্য করতে পারছে না। সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের জামা আঁকড়ে ধরে আছে। আর ইমরাত সে তো অন্য জগতে হারিয়ে গেছে, যেখানে সে তার নেশা মেটাচ্ছে। এই নেশা সারাদিনও মিটবে না, বরং বাড়বে। অনেকক্ষণ যাবৎ কিস করে যাচ্ছে ইমরাত, সে আর পেরে উঠছে না। ইসমিকে ছাড়তে পারছে না সে। মনের সাথে অনেক যুদ্ধ করে হঠাৎ ইসমির ঠোঁট ছেড়ে গাড়ি থেকে নেমে যায়। আর ইসমি তো এখনো চোখ বুজে জোরে জোরে শ্বাস নিচ্ছে, বুকে তুফান চলছে। ইমরাত পাশে থেকে এক বোতল পানি কিনে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল, দেন জোরে শ্বাস ফেললো। নিজের ঠোঁটে হাত দিয়ে একটা মুচকি হাসি দিল। নিজেই বলে উঠল, নিজের সামনে নেশা বসে থাকলে এড়িয়ে কিভাবে যাই বলো সুইটি? নিজেকে কন্ট্রোল করে মুচকি হেসে গাড়িতে উঠে বসলো। ইসমি ইমরাতের দিকে তাকায়, আবার মাথা নিচু করে রেখেছে। ইসমি যে কেসটা খারাপ লাগেনি তা তার লাল গোলালুর মতো হওয়া ফেসটা দেখলেই বুঝে দেয়। ইমরাত ইসমির দিকে কিছুক্ষণ তাকিয়ে মুচকি হেসে ফেলল, তারপর গাড়ি স্টার্ট দিল। ইসমি এখনো ভাবছে ইমরাতের বলা কথাগুলি। সরি সুইটি, নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ইমরাতের কথাগুলি ভাবতে মুখে হাসি এসে পড়েছে। তাও শরমে না হাসতে পারছে না ইমরাতের দিকে তাকাতে। ইমরাত ইসমিকে স্বাভাবিক হওয়ার জন্য অনেকক্ষণ চুপ ছিল। ইসমিকে স্বাভাবিক হতে দেখে বলল, আরো কিছু খাবা? ইসমি কথাটা শুনে ইমরাতের দিকে তাকালো। ইমরাত দুষ্ট হাসি দিল। ইসমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। গাড়ি চলছে তো চলছে। হঠাৎ ইমরাত দেখলো ইসমি বাইরে তাকিয়ে রয়েছে দেখে ইমরাতও তাকিয়ে দেখলো ফুচকার স্টোর। ইমরাত মুচকি এসে গাড়ি ব্রেক করে সাইডে পার্ক করলো। ইসমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকানোর আগে দেখে সেখানে মোহিনী আর কিমরান ফুচকা খাচ্ছে। ইসমি বলল, ওই তো মোহিনী। ইমরাত গাড়ি থেকে নেমে ইসমির জন্য দরজা খুলে হাত বাড়িয়ে দিল। ইসমিও হাতটা ধরলো। ইমরাত ইসমি ফুচকা স্টোরের দিকে এগিয়ে গেল। ইমরাত ইসমির জন্য ফুচকা অর্ডার দিল। এটা দেখে ইসমি বলল, আপনি খাবেন না? ইমরাত মুচকি হেসে বলল, ইসমি কিছুই বুঝলো না। ইমরান আর মোহিনী খানিকটা দূরে চেয়ারে বসে খাচ্ছে আর রোমান্টিক প্রেম করছে। ইসমির হাতে প্লেট দিতে ইসমি হাসি মুখে খাওয়া শুরু করলো। ইমরাত ইসমির খাওয়া দেখে মুচকি হেসে ফেলল। ইমরাত ভ্রু কুঁচকে ইসমির দিকে তাকিয়ে বলল, আমাকেও খাইয়ে দাও। ইসমি অবাক হয়ে বলল, এখানে তো অনেক মানুষ। ইমরাত ভ্রু কুঁচকে ইশারায় খাওয়াতে বলল। ইসমি শরম পেয়ে মাথা নিচু করে ইমরাতের মুখের সামনে ধরলো। ইমরাত ইসমির দিক তাকিয়ে ইসমির হাতে কিস করলো। ইসমি শক্ট হয়ে ইমরাতের দিকে তাকালে ইমরাত মুচকে হেসে দিল। ইসমি শরম পেয়ে হাত সরাতে নিলে ইমরাত ইসমির হাত ধরে ফুসকা নিজের মুখে নিল।
ইসমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। ইসমির হাসি খুশিভাবে খাওয়ার মুড নিমিশেই অফ হয়ে গেল। ইমরিত নিজের হাতে একটা ফুচকা তুলে ইসমির মুখের সামনে ধরলো। ইসমি একবার ইমরিতের দিকে তাকাচ্ছে, আরেকবার ফুচকার দিকে। ইসমির ভেবেই ভালো লাগছে ইমরিত তাকে খাইয়ে দিবে। মুচকি এসে ইসমি হাঁ করলে ইমরিত ইসমিকে খাইয়ে দেয়। টক ইসমির ঠোঁটে লেগেছে দেখে আঙুল দিয়ে পুছে দেয় ইমরিত। ফুস দেখে ইসমি মোহিনীকে ডাক দেবে, তার আগেই ইমরিত ইসমির হাত ধরে গাড়িতে বসিয়ে দিল আর নিজেও বসে পড়ল। ইসমি বলে উঠল, ওরা তো ওখানে। ইমরিত ইসমির দিকে তাকিয়ে বলল, ওরা ওদের মতো এনজয় করুক। ইসমির কিছুই বলল না। ইমরিত গাড়ি চালাচ্ছে আর ইসমি ইমরিতকে দেখছে। কিছুক্ষণ পর গাড়িটা একটা বড় পানির বিচের সামনে থামলো। ইসমি অবাক হয়ে বলল, এখানে তো আসার কথা ছিল না। ইমরিত মুচকে এসে ইসমির হাত ধরে গাড়ি থেকে নামিয়ে কাউকে ইশারায় ডাকলো। একটা ছেলে এসে ইমরিতের হাতে একটা পট্টি দিল। ইমরিত সে পট্টি দিয়ে ইসমির চোখ বেঁধে দিল। ইসমি ঘাবড়িয়ে বলল, কি করছেন? ইমরিত বলে উঠল, আমার হাত ধরে চলো। ইউ ক্যান ট্রাস্ট মি সুইটি। ইসমি মুচকি এসে ইমরিতের হাত ধরে সামনে এগোতে লাগলো। ইমরিত বিচের মাঝ বরাবর ইসমিকে এনে ধীরে ধীরে চোখের পট্টি খুলে দিল। ইসমি চোখ খুলে সামনে না তাকিয়ে ইমরিতের দিকে তাকালো। ইমরিত মুচকি এসে ভ্রু কুচকে সামনে তাকাতে বলল। ইসমিও ধীরে ধীরে সামনে তাকিয়ে থম। ইসমি অবাক হয়ে ইমরিতের দিকে তাকালো। ইমরিত ইসমির হাত ধরে আরেকটু সামনে নিয়ে গেল। ইসমি অবাক চোখে দেখছে সামনের দিকে। এত সুন্দর বীচ ইসমি আগে দেখেনি। বীচটার সবচেয়ে আকর্ষণের পার্ট হচ্ছে রাত্রের মাঝে বিচে লাইটের মতো কিছু জ্বলছে দেখে। পানির মাঝ বরাবর একটা বিশাল বাড়ির মতো যেটা ডেকোরেট করা, যার লাইটের আলোয় বিচের পানিগুলি মিটিমিটি জ্বলছে। ইসমি মুখ ভর্তি হাসি নিয়ে ইমরিতের দিকে তাকালো। তারপর আবার বিচের দিকে তাকিয়ে লাফালাফি করছে আর বলছে, মাশাল্লাহ ইমরিত, দেখেন কি সুন্দর মাছ, কি সুন্দর বিচের পানি, আর ওই যে বাড়িটা কি সুন্দর ডেকোরেট করা। ইসমি ইমরিতের হাত ধরে লাফাচ্ছে আর হাসছে, আর সেই আকর্ষণ উপভোগ করছে। ইমরিত বেচারা হ্যাবলার মতো ইসমির রিয়াকশন দেখছে। এত ছোট একটা কারণে ইসমি খুশিতে আত্মহারা। ইমরিতের কানে বারবার কথাটা বাড়ি খাচ্ছে। ইসমির মুখে শোনা তার নাম ইমরিত। ইসমি ইমরিতের হাত ধরে আরো টেনে সামনে নিয়ে গেল পানির কাছাকাছি। ইমরিতের হাত ছেড়ে পানিগুলি নাড়ছে আর হাসছে খিলখিল করে। অনেকক্ষণ নিজেই পানি হাতাচ্ছিল আর হাসছিল। দেন বলে উঠল, আরে আপনিও এসে পানি ধরুন, দেখুন কত ভালো লাগছে। ইমরিত তো এখনো ইসমির হাসি মাখা মুখ দেখছে। যেই হাসি দেখে সে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু সে কি পারবে ইসমিকে নিয়ে তার মন মতো করে বাঁচতে? পারবে? না পারলেও পারবে, কারণ সে ইসমিকে ছাড়া নিজের অস্তিত্ব ভুলে গেছে। ইসমি অনেকক্ষণ যাবৎ নিজেই পানি হাতাচ্ছিল। হঠাৎ নিজের হাসির শব্দতে তার ঘুর কাটলো। তার মানে সে এতক্ষণ হাসছিল, তাও মন খুলে। ইসমি ভেবেই মুচকি হেসে দিল। কিছু পানি হাতে নিয়ে ইমরিতের দিকে ফিরে ইমরিতের মুখে ছুঁড়ে মারল। ইমরিতের ভাবনায় ছেদ পড়ে ইসমির হাতের ছোঁড়া পানির আবেশে। ইমরিতের দু পকেটে হাত দেওয়া ছিল। সে ওভাবে দাঁড়িয়ে ভ্রু কুচকে ইসমির দিকে তাকালো। ইসমি খিলখিল করে হেসে দিল। ইসমির বাচ্চাদের মতো হাসি দেখে সেও হেসে দিল। ইমরিত ইসমির দিকে এগোতে নিলে ইসমি দৌড় দেওয়ার জন্য রেডি থাকে। দৌড় দেওয়ার আগে ইমরিত বলল, স্টপ, স্টে দেয়ার, ডোন্ট মুভ, ওকে? ইসমি এক ঢোক গেলে ওখানেই দাঁড়িয়ে থাকে। ইমরিত ধীর পায়ে ইসমির দিকে আগাতে থাকে, আর ইসমি তো ভয়ে কাঁপছে। ইমরিত ইসমির সামনে আসতে ইসমি চোখ বন্ধ করে ফেলে। ইমরিত ইসমির ঘাড়ের নিচে ধরে ইসমির মুখ ইমরিতের দিকে টেনে আনতেই ইসমি চোখ ভিজে হাত মুঠি করে যথারীতি কাঁপাকাঁপি শুরু করে দেয়। ইমরিত ইসমির কাহিনী দেখে মুচকি হেসে দেয়। ইসমির মুখ নিজের মুখের সামনে এসে ধীরে ধীরে নিজের গালের সাথে ইসমির গাল লাগিয়ে দেয়। তাতে ইসমির গালও পানিতে ভিজে যায়। ইমরিতের সেকেন্ড গাল দিয়েও ইসমির গালে ঘষে দিতেই সেখানেও পানি ছুঁয়ে যায়। ইসমি শুধু চোখ বুজে হাত শক্ত করে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ইমরিত নিজের চোখ বন্ধ করে ইসমির নাকের সাথে নিজের নাক ঘষে দেয়। এবার ইসমি ধীরে ধীরে চোখ খুলে ইমরিতের চোখের দিকে তাকায়। ইমরিত নিজের কপাল ইসমির কপালে লাগিয়ে বলল, আজকে আমি গিফট দেব, তেমনি তোমাকে আমি যা বলবো তা দিতে হবে। ইসমি মুচকি এসে বলল, সত্যি আপনার সারপ্রাইজ গিফট অসম্ভব সুন্দর। ইমরিত ভ্রু কুচকে বলল, সারপ্রাইজ গিফট তো এখনো তোমায় দেইনি, তুমি দেখলে কিভাবে? ও আমি ভেবেছিলাম এইখানে এনে এত সুন্দর প্লেস দেখানোর কথা বললেন। ইমরিত মুচকি এসে ইসমিকে জড়িয়ে ধরে নিজের বুকে। ইসমিও পরম আবেশে মুখ লুকায়। তখন একটা ছেলে এসে বলল, ভাইয়া 12টা বাজতে মাত্র 25 মিনিট বাকি। ইমরিত ইশারা করে বলল চলে যেতে। ইসমি হতবাক হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, রাত 12টা বাজতে চললো। আল্লাহ, মা বাবা না জানি কত টেনশন করছে। চলুন বাসায় যাই। ইমরিত ইসমির মুখ উঁচু করে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, আমাকে ট্রাস্ট করো না? ইসমি মাথা নাড়িয়ে জানালো, হ্যাঁ। ইমরিত একটু হেসে বলল, তোমার কি মনে হয়
আমি এত কেয়ারলেস? রাত 12টা বাজতে চললো, আমি তোমায় এখানে অকারণে এনে দাঁড় করিয়ে রাখবো? ইসমি মুচকি হেসে ফেলল, কারণ সে ইমরিতকে অনেকটা ট্রাস্ট করে। ইমরিত ইসমির হাত ধরে বাম সাইডে এগিয়ে গেল। সেখানে বোর্ড দেখে ইসমি অবাক হলো। ইমরিত ইসমির ফেস দেখে বলল, নো কোশ্চেন, জাস্ট চুপচাপ ফলো মি। ইসমিও ইমরিতের সাথে সাথে বুটে উঠল। বোটটা সেই মাঝ বরাবর পানির মধ্যে বাড়িটার দিক আগাচ্ছে। বোট সামনে যাচ্ছে আর ইসমি অবাক হচ্ছে, এত সুন্দর করে সাজানো যে কেউই অবাক চোখে তাকিয়ে থাকবে। ইসমি প্রশ্নসূচকভাবে ইমরিতের দিকে তাকালে ইমরিত মুচকি হাসে। ইসমির কৌতূহল, ভয়, নার্ভাসনেস সব একসাথে ভর করছে মনে। বোটটা বাড়ির সামনে আসতে ইসমি দাঁড়িয়ে যায় কৌতূহল নিয়ে। মাশাল্লাহ, খুবই সুন্দর বাড়িটা, আর সাজানোতে আরো আকর্ষণীয় লাগছে। ইমরিত দাঁড়িয়ে ইসমি চোখে পট্টি লাগাতে গেলে ইসমি ইমরিতের দিকে তাকায়। ইমরিত বলল, জাস্ট ট্রাস্ট মি সুইটি, ওকে? ইসমি চোখ বুজে ফেললো আর ইমরিত চোখ বেঁধে ইসমির হাত ধরে বোট থেকে নেমে বাড়ির সিঁড়ি দিয়ে উঠছে। 12 থেকে 14টার মতো সিঁড়ি পেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। ঘড়িতে তাকিয়ে দেখলো 12টা বাজতে 3 মিনিট বাকি। 3 মিনিট পার করার জন্য ইমরিত ইসমিকে নিজের দিকে ঘুরিয়ে আঙুল দেখিয়ে বলল, আচ্ছা বলো, তোমার সামনে কয়টা আঙুল দেখালাম? ইসমি খিলখিলিয়ে হেসে বলল, আমার চোখে পড়তি তো আমি কিভাবে বলবো কয়টা আঙ্গুল? সুইটি, সেটা আমি জানি, তুমি গেস করো। কিভাবে? তুমি করো, না হলে কিন্তু। ইমরিত ঘড়িতে দেখলো আর 1 মিনিট, তাই ইসমিকে ঘুরিয়ে দরজা খুললো। দরজা খুলে এক পা ভিতরে ঢুকালে সাথে সাথে 12টার আওয়াজ আসে জোরে। আর সাথে সাথে বাড়ির লাইট জ্বলে উঠলো, বড় কোনো বেলুন ফাটানোর আওয়াজ আসলো। আর জোরে অনেক মানুষের আওয়াজ আসলো, হ্যাপি বার্থডে ইসমি। ইমরিত ইসমির কানের কাছে মুখ নিয়ে বলল, হ্যাপি বার্থডে সুইটি, এখন কিন্তু তুমি 18, সো নো নিড টু কন্ট্রোল মাই সেলফ। ইসমির চোখ খুলে দিলে ইসমির সামনে তাকালে চোখ দিয়ে গড়গড় করে পানি বেরিয়ে পড়ে আর নিজেকে সামলাতে পারে না। পিছনে ঘুরে ইমরিতকে জড়িয়ে হাউমাউ করে কেটে দেয়, কারণ সামনে ইসমি আর ইমরিতের ফুল ফ্যামিলির সাথে আরও রিলেটিভস। অনেক সুন্দর করে সাজানো আর সামনে বড় একটা কেক ছিল, সেখানে লেখা হ্যাপি বার্থডে সুইটি। পিছনে ঘুরে ইসমি চুপসে কেঁদে দেয় ইমরিতকে জড়িয়ে, ভুলে গেছে আশেপাশে কেউ আছে। ইমরিত হালকা ইসমির পিঠ ছুঁয়ে দিয়ে ধরলো। ইসমি কেঁদেই চলেছে। ইমরিত সবাইকে চিল্লাতে মানা করলো ইশারায়। সবাই চুপ হয়ে গেল। ইসমির কান্নার আওয়াজে সবার চোখের পানি টলটল করছে। ইমরিত একটু হাসার চেষ্টা করে বলল, বিনা টিকিটে কি সবাইকে রোমান্টিক ফিল্ম দেখাতে চাচ্ছ সুইটি? ইসমি ইমরিতকে বুক থেকে মাথা তুলে আশেপাশে খেয়াল করে স্তব্ধ হয়ে যায়। ভালোবাসাটা হয়তো এমনই, কাছের মানুষকে পেলে সব চোখের সামনে থেকে ধোয়া ধোয়া হয়ে যায়। ইসমির চোখ মুখ লাল হয়ে আছে, এখনো হিসকে আসছে কাদার কারণে। ইসমির মা বাবা ইসমিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বাবা ইসমিকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, অনেক হয়েছে, আর না। অনেক কষ্টে একাকিত্ব নিয়ে বেঁচেছিলি, এখন আর না। ইমরেত না বললে হয়তো কখনো বলতি না যে তোরা দুজনকে পছন্দ করিস। জানি ইমরেত তোর থেকে যথেষ্ট বড়, তেমনি তোর প্রতি ওর ভালোবাসাটাও অনেক বড়। সেটা আমি ওর কথা আর চোখ দেখে বুঝতে পেরেছি। যে ছেলে সামান্য তোর কষ্ট দেখতে পারে না, তার থেকে সুখে তোকে কে রাখতে পারবে? এমন ছেলেই চেয়েছি তোর জন্য, যে আমার থেকে তোকে বেশি আগলে রাখতে পারবে। ইসমি কাঁদতে কাঁদতে বাবাকে আরো জোরে জড়িয়ে ধরে। আশেপাশের সবাই কেঁদে ওঠে। ইমরিতের চোখ লাল হয়ে আছে। সে নিজেকে সামলে বলে উঠল, আরে আর কত কাঁদবে, হয়েছে, নাও স্টপ। সো সবাই একটু হেসে দেখাও তো দেখি কার দাঁত কত বড়। সবাই চোখ মুছে খিলখিল করে হেসে দেয়। ইসমি চোখ মুছে বাবা মায়ের হাত ধরে কেকের কাছে গেল। কেকের উপর লেখা হ্যাপি বার্থডে সুইটি। ইসমি মুচকে এসে ইমরিতের দিকে তাকালো। ইমরিত মুচকে এসে মাথা চুলকাতে লাগলো। ইসমি কেক কাটলো সবার হাততালি আর বার্থডে গানের মাধ্যমে। কেক সবাইকে খাওয়ালো ইসমি। তখনই ইসমির মামাতো ভাই রিসেপ সামনে এলো। আমাকে খাওয়াবি না? ইসমি মুচকে এসে বলল, নেন। মুখে কেক ধরে ঋষভের ফ্রেন্ড রুবেল ও ইসমির সামনে এসে দাঁড়ালো। ইসমির দিকে বাজেভাবে তাকাচ্ছেন আর ইসমি ভয়ে ঘামতে থাকে। ইসমি রুবেলকে দেখে আসতে চাইলে রুবেল হাত ধরে বলল, কাম অন ইসমি, আমাকেও খাইয়ে দাও। বাজেভাবে তাকিয়ে ব্যাপারগুলোকে খেয়াল না করলেও ইমরিত খুব ভালোভাবে নোটিশ করেছেন। ইমরিত নিজের হাত দুটি রাগে মুঠি করে রাখে। নিজে নিজেই বলে উঠল, নো ইমরেত, কাম ডাউন, কোনো সিন ক্রিয়েট করবি না। ইউ ব্লাডি বিচ, আমার সুইটিকে টাচ করা। ইমরিত ইসমির সামনে দাঁড়ালো, হাত দিয়ে ইশারা করলো তাকে খাওয়াতে। ইসমি হাফ ছেড়ে বাঁচল, বাট শরমে অবস্থা খারাপ। সবার সামনে ইশারায় খাওয়াতে বললো। ইসমি মাথাটা নিচু করে এক পিস কেক ইমরিতের মুখের দিকে ধরলো। ইমরিত একটু ঝুঁকে ইসমির হাতে কিস করে কেকটা মুখে নিল। অনেকেই খেয়াল করে ফিক করে হেসে দেয়। ইসমির ফেসটা লাল টমেটোর মতো লাল নীল হচ্ছে। মোহিনী পাশে থাকা কিমরানকে গুঁতো মেরে বলল, ভাই থেকে কিছু শিখো, আনরোমান্টিক পারসন।
তাই আসো দেখাচ্ছি রোমান্টিকতা কত প্রকার। হাত টেনে নিয়ে যায়। ইমরিত মুচকি এসে ইসমিকে দেখছে, আর ইসমি শরমে মায়ের পিছে দাঁড়িয়ে আছে। রুবেল ইসমির কাছে গিয়ে ইসমিকে টাচ করার চেষ্টা করছিল। ইসমি ভয়ে ইমরিতের দিকে চলে যায়। ইমরিতের পাশে গিয়ে দাঁড়ায়। ইমরিত ইসমির এক হাত ধরে চোখে দিয়ে ইশারা করে। কি হয়েছে? কিছু হয়নি। ইমরিত সব দেখছে অনেকক্ষণ ধরে। রুবেল বারবার ইসমির দিকে তাকাচ্ছে, আর তা সহ্য করতে পারছে না ইমরিত। ইমরিত হাতের সেলফোনটা নিয়ে ইসমির হাত ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে নিজের গার্ডদের কল দিল। ওপাশ থেকে বলে উঠলো, ইয়েস স্যার। একটা ছেলের ছবি সেন্ড করব, পার্টিতেই আছে। ওর সাদা শরীরটা আমি সম্পূর্ণ লাল দেখতে চাই। 1 মাস যাতে হসপিটাল থাকে সেভাবে রেডি করবা। ওকে স্যার। ইমরিত ছবি সেন্ড করে ইসমির পাশে দাঁড়ায়। 5 মিনিট পর রুবেলকে ইমরিতের গার্ডরা নিয়ে যায়। ইমরিত গার্ডদের ইশারা করে যাতে ইসমি কিছু না জানে বা না দেখতে পায়। তখনই সবার উদ্দেশ্যে শিলা বলে উঠলো, সো গাইস, তোমরা হয়তো জানো না আমার ভাই অনেক সুন্দর গাইতে পারে। তো ভাইয়া আজকে ভাবির উদ্দেশ্যে একটা গান শোনাব। সবাই ইমরিতের দিকে তাকায়। ইমরিত মানা করে দেয়। শিলা ভুলেই যাচ্ছে। প্লিজ 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 প্লিজ। এতক্ষণে মোহিনী আসে, সেও বলল, জিজু প্লিজ গাও না। ইমরিত মুচকে এসে গিটারটা হাতে নিল। সবাই ইমরিতকে ঘিরে দাঁড়িয়ে আছে। ইসমি ইমরিতের সোজা দাঁড়িয়ে আছে। ইমরিত ইসমির দিকে তাকিয়ে গিটার বাজিয়ে গান ধরল। ফিল দিস সং বাই ইমরিত ভয়েস ফর হার সুইটি। গানটা সম্পূর্ণ গাওয়া পর্যন্ত শুধু ইসমির দিকে তাকিয়েছিল ইমরিত, আর চোখে ছিল অজস্র ভালোবাসা। আর ইসমি চোখে একরাশ পানি নিয়ে তাকিয়েছে ইমরিতের চোখে। সবাই করতালি দিয়ে উঠল। সবার বুঝতে বাকি নেই ইমরিতের পাগলামি ইসমি। শিলা কিছুটা খুশি হয়ে ইমরিতকে জড়িয়ে বলল কানে কানে, আমার ভাইয়ের এই মস্ত রূপ যে দেখতে পাবো তা জানা ছিল না। অনেক ভালোবাসিস ইসমিকে, তাই না ভাই? ওকে ছাড়া জীবন থেমে যাবে। বুঝে নে কতটা ভালোবাসি। শিলা কিছুটা ভয়ে তার ভাইকে জড়িয়ে ধরে। ভাইয়ের মুখটা হাতে নিয়ে বলল, আল্লাহ তোদের সেফ রাখুক, একসাথে রাখুক। ইমরান কাছে এসে বলে উঠল, আমিন। ইমরানও ইমরিতকে জড়িয়ে ধরে এদিকে ইসমিকে জড়িয়ে রেখেছে মোহিনী আর ঋষভ। ঋষভ বলল, উফ ইসমি জাস্ট স্পিচলেস। এত ভালোবাসে জিজু তোকে, আই এম ইমপ্রেসড। মোহিনী মুখ ভেঙচি কেটে বলল, তোর ইমপ্রেস দিয়ে কি হবে, অ্যানাকন্ডা? ইসমি তো ইমরিতকে দেখতে ব্যস্ত। ইসমি বারবার ইমরিতের দিকে তাকাচ্ছে। ইমরিতকে টাইট করে জড়িয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ইসমির। এত ভালোবাসা সে কখনো পাবে স্বপ্নেও ভাবেনি। আর আজ তাকে কেউ পাগলের মতো ভালোবাসে। বড়রা চলে গেছে সবাই। অনেক রাত হওয়ার কারণে অনেকেই বাড়িতেই রয়ে গেছে। অনেক রুম আছে বাড়িটাতে। ইমরিত, ইসমি, মোহিনী, ইমরান, ঋষভ, ইমরানের কিছু ফ্রেন্ডস, ইমরিতের ফ্রেন্ডস, আরও কিছু রিলেটিভ, ইমরান মোহিনীর বয়সের সবাই যে যার মতো নিজেদের রুমে চলে গেছে। এক সাইডে দাঁড়িয়ে জানালা দিয়ে বীজ দেখছে ইসমি। পানিগুলি আলোতে লাল নীল হচ্ছে। ইমরিত ইসমির পাশে দাঁড়ালো। ইসমি ইমরিতের দিকে তাকিয়ে ওর দিকে ফিরে নিজের মাথাটা আলতো করে ইমরিতের বুকে রাখলো। ইমরিত বুঝতে পেরে জড়িয়ে নেয় নিজের সাথে, আর বলে উঠল, মা বাবার কথা মনে পড়ছে? আই নো, বাট দেখো তুমি যদি কাঁদো তাহলে ওনারাও কাঁদবেন, বুঝলা? সো নো নিড টু ক্রাই সুইটি। ইসমি কাঁদা অফ করে দিল। ইমরিতকে ছেড়ে ইমরিতের দিকে তাকালো আর বলল, এত কেন ভালোবাসেন আমায়? কেন ভালোবাসা শিখালে আমায়? আমি শিখিয়েছি। জানো, আমি ভালোবাসার কিছুই কখনো ট্রাস্ট করিনি। ওগুলি আমার কাছে হাস্যকর মনে হতো। তোমাকে প্রথম কালো ড্রেসে দেখে পাগল হয়েছিলাম আমি। কেমন নেশা লেগে গেল। তোমার সব খোঁজ নিলাম। যখন জানলাম তুমি আমারই বাড়িতে থাকো, খুশিতে আমাকে পাইকে। আমি তোমার ফ্ল্যাটে গিয়ে বেল বাজাই একবার দেখার জন্য। তুমি বাহিরে আসো ওড়না ছাড়া। সেদিন তোমাকে দেখে আমার মাথাটা ঝিম করে ওঠে। অনেক কষ্ট করে নিজেকে সামলাই। বাসায় গিয়ে ঘুমাতে পারতাম না, তোমার চেহারা ভেসে আসতো। আমি তোমাকে দেখার জন্য সকাল সকাল উঠে যেতাম। বারান্দায় দাঁড়িয়ে তোমায় দৌড়িয়ে বাস ধরাটা আমার অনেক ভালো লাগতো। প্রথম তো শুধু ভালো লেগেছিল, ধীরে ধীরে ভালোবেসে ফেলি। এতটা যে তোমাকে ছাড়া নিজের সবকিছু অগোছালো লাগে। কথাগুলি ইমরিত পানির দিকে তাকিয়ে বলছিল, আর ইসমি ইমরিতের দিকে তাকিয়েছিল চোখে পানি নিয়ে। ইমরিত কথা শেষ করে তাকাতেই ইসমি উঁচু হয়ে ইমরিতকে জড়িয়ে কেঁদে দেয়। ইমরিতও জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর ইসমিকে ছেড়ে চোখ মুছিয়ে বলল, তা এখন আমি যা চাই তা দিতে হবে? কি চাই বলুন, আমি দেওয়ার চেষ্টা করব। ইমরিত ঠোঁট দেখিয়ে বলল কিস করতে। ইসমির হাসি মুখটা নিমিশেই মলিন হয়ে গেল। একটা ঢোক গিলে বলল, কি? ইমরিত মুচকি এসে বলল, কুল সুইটি, জাস্ট আমাকে আমার নাম ধরে ডাকলেই হবে। জানো,
তুমি যখন বিচে আমার নাম ধরে ডেকেছো আমার অনেক ভালো লেগেছিল, জাস্ট স্পিচলেস। ইসমি মুচকি হেসে বলল, আচ্ছা। আসো, ঘুমিয়ে পড়বে, রাত হয়েছে। ইসমি ইমরাতের পিছু পিছু যায়। রুমে ঢুকতে ইসমি একটা টেডি বিয়ার দেখতে পেল, যেটা ইসমি থেকেও হয়তো বড়। ইসমি তো লাভ দিয়ে টেডিটা নিল, বাট আফসোস সেটা ইসমি থেকে লম্বায় বড় হয়ে গেছে। তা দেখে ইমরাত হেসে কুটি কুটি, বাট ইসমির অনেক ভালো লাগছে। ইমরাত বলে উঠলো, ওকে, ঘুমাও, পাশের রুমে আছি, দরকার পড়লে কল করো। আর প্লিজ রাত্রে রুম থেকে বের হবা না। ইসমি মাথা নাড়িয়ে সায় দিল। ইমরাত বিছানায় গিয়ে গায়ে লিয়ে দিল। ইসমির হাসি মাখা মুখটা দেখে চোখে ঘুমের আবেশ এলো। ইসমি ইমরাতের টেডিটার সাথে কতক্ষণ কথা বলে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠলো তাড়াতাড়ি ইসমি, উঠে ফ্রেশ হয়ে জানালা দিয়ে বিছটা দেখলো। মাশাল্লাহ, সকালে আরো সুন্দর দেখাচ্ছে, নীলছে পানিগুলি। ইসমি ফ্রেশ হয়ে ইমরাতের রুমে গিয়ে দেখে দরজা লক করা না। ইসমি ধীরু পায়ে রুমে ঢুকে। ইমরাত ঘুমিয়ে আছে বালিশ জড়িয়ে। ইসমি ইমরাতের পাশে গিয়ে বসলো। হাত বাড়িয়ে ইমরাতের মাথার চুল হাতাতে লাগলো। আর ইমরাত ঘুমের মধ্যে ইসমির কোলে মাথা দিল। ইসমি মুচকি এসে ইমরাতের মাথার চুলগুলো টেনে দিচ্ছিল। ইমরাতের ঘুম আরো বেশি ভর করছে ইসমির স্পর্শে। ইসমি নিজের ফোনটা হাতে নিয়ে ইমরাতের কপালে চুমু দেওয়া অবস্থায় একটা পিক তুলে নিল। ইমরাতের ঘুমানো অবস্থার কয়েকটা পিক তুলল। ইমরাত একটু নড়তে ইসমি ফোনটা রেখে দিল। ইমরাত মোড়ামুড়ি করে চোখ মেলে দেখে ইসমি তার দিকে তাকিয়ে আছে। স্বপ্ন ভেবে ইমরাত আবার চোখ বুজে নেয়। ইসমির হাতের স্পর্শে ইমরাত আবার তাকালো। ইসমির দিকে কিছুক্ষণ তাকিয়ে ইসমির কোলে মুখ গুজে বলল, গুড মর্নিং সুইটি। গুড মর্নিং। ঘুম কেমন হলো আমায় ছাড়া? আচ্ছা, ব্রেকফাস্ট করেছো? হুম। কলেজ আছে? হুম। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। ইমরাত ফ্রেশ হতে চলে গেল। ইসমি বেডে বসে পা নাচাচ্ছে। কিছুক্ষণ পর ইমরাত ওয়াশরুমের দরজা হালকা ওপেন করে ইসমিকে আওয়াজ দিল, সুইটি, বেডে টাওয়েলটা রাখা, দিয়ে যাও তো। ইসমি বেড থেকে নেমে টাওয়াল নিয়ে দরজার কাছে গিয়ে ইমরাতের হাতে দিল। ইমরাত ইসমির হাত ধরে টান দেবে, তখনই ইমরাতের ফোনটা বেজে ওঠে। ইসমি সেই সুযোগে হাত ছাড়িয়ে নেয়। ইমরাত মুচকি হেসে দেয়। ইসমি ইমরাতের ফোন হাতে নিয়ে দেখলো কলিং ফ্রম লন্ডন, নুনা। ইসমি ফোনটা আবার বেডে রেখে দিল। কিছুক্ষণ পর আবার বেজে উঠল। এবারও ইসমি ধরেনি, আবারও ফোন বেজে উঠল। ইসমি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে কাপা হাতে রিসিভ করলো। রিসিভ করতে একটি মেয়েলি কণ্ঠ ভেসে এলো, হ্যালো IMS, হোয়াটস রং উইথ ইউ বেবি? Why didn't you pick up my phone? You don't know how much I worried about you. Hello IMS, are you hearing me? ইসমির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। না চাও সত্ত্বেও বুক ফেটে কাঁদতে ইচ্ছে করছে ইসমির। ফোনটা কেটে দিল। আবারও কল আসছে দেখে ইসমি সাইলেন্ট করে পাশে রেখে দিল। 2 মিনিট পর টুং টুং আওয়াজ আসলো মেসেজের। ইসমি চোখ মুছে ফোনটা হাতে নিয়ে দেখলো নুনা নামের মেয়েটা মেসেজ করেছে। ইসমির বুকটা ফেটে যাচ্ছে, কেমন এক অজানা ভয় কাজ করছে। সে ইমরাতকে অনেক ট্রাস্ট করে, কিন্তু এভাবে ইমরাতের সাথে কেউ কথা বললে যে ইসমির কষ্ট হয়। ইসমি মেসেজগুলি দেখে তার চোখের পানি অনর্গল বেরিয়ে আসছে। মেসেজগুলি ছিল, বাংলায় লিখলাম সুবিধার ক্ষেত্রে, ইমস বেবি, তুমি তোমার প্রমিস রাখোনি, আমি অনেক রেগে আছি। বলেছিলে কয়েকদিনের মধ্যে ফিরে এসে পুরো একদিন আমায় দিবে, কিন্তু আজ কতদিন হয়ে যাচ্ছে তুমি লন্ডন ব্যাক করছো না কেন? আবার ফোনও পিক করছো না। আমি তোমাকে অনেক মিস করছি বেবি, প্লিজ ফোনটা রিসিভ করো, কথা বলবো তোমার সাথে। ইসমি আর পড়তে পারলো না, ফোনটা বেডে রেখে মুখ চেপে কেঁদে দিল। ইমরাতের রুম থেকে বেরিয়ে পাশে নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। এখন বড্ড কষ্ট লাগছে ইসমি নিজের জামা আঁকড়ে ধরে মুখ চেপে কাঁদছে। আর সহ্য হচ্ছে না এই যন্ত্রণা। ইমরাত দরজা নক করছে বলে, সুইটি, সুইটি। ইসমি এবার আরও মুখ চেপে চিৎকার করে কাঁদতে লাগলো। জামাটা আঁকড়ে ধরে নিজেকে কন্ট্রোল করে ওয়াশরুম থেকে মুখে পানি দিল। আয়নায় নিজেকে ঠিক করে নিল। আস্তে গেট খুলে নিচে তাকেই হাঁটা শুরু করলো। ইমরাত অনেকটা অবাক হলো। বোট দিয়ে দুজনে বিচের এই পাশে চলে এলো। বাকিরা আরও দেরিতে আসবে। ইমরাত ইসমির দিকে তাকিয়ে দেখে পুরো মুখ ফুলে আছে আর লালও হয়ে আছে। ইমরাত ইসমির হাত ধরতে নিলে ইসমি আগেই হাঁটা শুরু করলো। ইমরাত একটা শ্বাস ফেলে নিজেও ইসমির পিছু হাঁটতে লাগলো। গাড়ির কাছে এসে ইসমি আগেই বসে পড়ে। ইমরাতও বসে গাড়ি স্টার্ট দেয়। ইসমি বাহিরে তাকিয়ে রয়েছে আকাশপানে। ইমরাত রেগে আগুন হয়ে আছে। এত পরিমাণ রাগ উঠেছে যে সে খুবই কষ্টে ধরে রেখেছে। রেগে গাড়িটা জোরে ড্রাইভ করতে লাগলো। ইসমি এতটাই নিজের ভাবনায় বিভোর যে আশেপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। ইমরাত গাড়ি সে আগের রেস্টুরেন্টে পার্ক করলো। ইসমি বাইরে তাকিয়ে বলল, আমার খিদে নেই, বাসায় যাব আমি। ইমরাত কিছুই বলল না। ধপাস করে গাড়ি থেকে নেমে ইসমিকে টেনে নামায়। টানতে টানতে রেস্টুরেন্টে প্রবেশ করে। দুতলা আগে থেকেই খালি আছে। ইমরাত ম্যানেজারকে বলল, প্রাইভেসি দরকার আমার, সো আমি কল করলে খাবার পাঠিয়ে দিও, তার আগে নয়। ওকে স্যার।
ইমরাত ইসমির হাত টেনে উপরে নিয়ে যাচ্ছে। ইসমিকে অভিমান আর ভয় সব জেগে ধরেছে। তার সাথে এমন আচরণ ইমরাত আগে কখনোই করেনি, তাই সে অবাকের সাথে প্রচণ্ড ভয়ও পাচ্ছে। ইমরাত দরজা ওপেন করে ইসমিকে ঢুকিয়ে দরজা লক করে দিল। নিজের শার্টের দুটো বোতাম খুলে ফেলল। তারপর ইসমির দিকে তাকিয়ে ইসমিকে টেনে দেওয়ালে ঘেঁষে দাঁড় করালো। ইসমি ইমরাতের চোখ দেখে রীতিমতো ভয়ে নিচে তাকিয়ে কাঁপছে। ইমরাত ইসমির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। ইসমির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর ইমরাতের হঠাৎ এমন বিহেভিয়ারে আরো ভয় পেয়ে গেছে ইসমি। নিজের জামা আঁকড়ে ধরে চোখ বন্ধ করে রয়েছে। ইমরাত ইসমিকে কিস করেই যাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করছে ইসমির ঠোঁটের মিষ্টি খেয়ে। ইসমি একটু দূরে যেতে চাইলে ইমরাত ইসমির কোমর চেপে আরো নিজের সাথে চেপে ধরে। ইসমির সম্পূর্ণ শরীর ইমরাতের সাথে মিশে আছে আর ইমরাত ইসমির কোমর জড়িয়ে নিজের মতো কিস করছে। অনেকটা সময় কিস করে চোখ খুলে ধীরে ইসমির ঠোঁট ত্যাগ করল ইমরাত। ইসমি এখনো চোখ বুজে নিজের জামা আঁকড়ে ধরে আছে। নিজের ঠোঁট ইসমির হাত দিয়ে পুষল। ইসমি কেঁপে উঠলো ইমরাতের ঠোঁটে টাচ করে। ইমরাতের ঠোঁট গরম হয়ে আছে, সাথে লাল। ইমরাত দেয়ালে হাত রেখে ইসমির মুখের দিক ঝুঁকে বলা শুরু করলো, দেখো সুইটি, তুমি আমায় খারাপ রূপটা দেখাতে বাধ্য করো না প্লিজ, কারণ আমি চাই না তুমি সেই খারাপ রূপের সাথে পরিচিত হও। ইসমি কেঁপে উঠে কেঁদেই দেয়। ইমরাত ধমক দিয়ে বলল, একদম চুপ, কাঁদবা না। আমি তোমায় বলিনি যে আমি লন্ডন থেকে বড় হয়েছি, আর এটাও বলেছি আমি খারাপ ছিলাম তোমার কারণে ভালো হতে চাচ্ছি। দেখো ইসমি, আমার একদম পছন্দ না এই ব্যাপারগুলি। অন্য মেয়েদের দু একটা মেসেজ আর কল দেখে তুমি কেঁদে তোমার মুখটা ফুলিয়ে ফেলেছ, আবার আমার সাথে কথা না বলার মতো সাহস দেখিয়েছ। তুমি এতটাও অবুঝ নও যে একজন লন্ডন বড় হওয়া ছেলের বিহেভ কেমন হতে পারে তা জানো না। আমি আগে কেমন ছিলাম তা তোমার দেখার বিষয় না। এখন আমি কেমন চলছি বা কেমন বিহেভ করছি সেটা তোমার বিষয়। টিভিতে নায়ক নায়িকাদের কাহিনীর মতো কিছু ভুলের জন্য আমাকে ভুল বুঝে আমার সাথে কথা না বলে একটা চিঠি দিয়ে আমার থেকে অনেক দূরে চলে যাবা। 2 বছর পর ফিরে আসবা, বা আমার সাথে আর কথা বলবা না বা পালিয়ে বেড়াবা। তাহলে এগুলি মাথা থেকে ঝেড়ে ফেলো। আই নো দ্যাট আমি খারাপ, বাট আমি ভালো হতে চাচ্ছি তো তোমার জন্য। আজকের পর থেকে আমাকে ভুল বোঝার বা আমার সাথে কথা না বলার সাহস কখনোই করবা না, আর করলে আমার খারাপ রূপটা দেখার সাহসও রেখো। দেওয়ালে বাড়ি মেরে ইসমি কেঁপে ওঠে আর নিচে তাকিয়ে কাঁদতেই থাকে। ইমরাত একটু শান্ত হয়। ইসমির দুগাল ধরে উঁচু করে নিজের দিকে তাকাতে বলে। নিজের হাত দিয়ে ইসমির চোখের পানি পুছে দিয়ে 2 চোখে চুমু খায়। ইসমি নিজের জামা আঁকড়ে ধরে। ইমরাত শান্ত গলায় বলল, সুইটি, আমি মরতে রাজি আছি, কিন্তু তোমায় ছাড়তে রাজি নই। ভালোবাসি তোমায়, তোমার নিজের থেকেও বেশি। এবার ইসমি আরো জোরে কেঁদে দেয়। ইমরাত ইসমির কপালে চুমু খেয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। ইসমিও আলতো করে জড়িয়ে ধরে। ইমরাত ইসমির হাত ধরে চেয়ার টেনে বসিয়ে দেয়। ম্যানেজারকে কল করে বলল খাবার পাঠিয়ে দিতে। ইসমির শরমে এখনো নিচে তাকিয়ে ওড়না পেঁচাচ্ছে হাতে আর খুলছে। চুলগুলি মুখের সামনে দুলছে আর ইমরাত তাকিয়ে আছে ইসমির দিকে। ইমরাত ভেবেই মুচকি এসে দেয় রাগ কন্ট্রোল করার ভালো ওষুধ আছে ইসমির কাছে তার জন্য। এত রাগলে ইমরাতের মাথা ঠিক থাকে না। অনেক খারাপ আর বাজে ভাষা ইউজ করে, বাট আজ তেমন কিছুই সে করেনি। ওইটার খাবার এনে রেখে গেল। ইমরাত বলে উঠল, খাবার বারো। ইসমি খাবার বেড়ে ইমরাতের সামনে দিল। আরেক প্লেট বাড়তে যাবে তখন ইমরাত বারণ করলো। ইসমি চুপ হয়ে তাকিয়েছে ইমরাতের দিকে। ইমরাত খাবার নিজের প্লেটে মেখে হাত দিয়ে ইসমির মুখের সামনে ধরে বলল, হা করো। ইসমি একবার ইমরাতের দিকে তাকাচ্ছে, আরেকবার খাবারের দিক। ইসমির চোখ দিয়ে মনে হয় পানি পড়বে। ইমরাত বলল, সুইটি, হা করো। ইসমি হা করে খেয়ে নিল। ইমরাত হেসে বলে উঠল, সরি, আসলে এক্সপিরিয়েন্স নেই তো কাউকে খাওয়ানোর, তাই এমন হচ্ছে। বাট তোমাকে খাওয়াতে খাওয়াতে অভ্যাস হয়ে যাবে। ইসমি মুচকি হেসে ফেলল। ইমরাত পরম আদরে খাইয়ে দিল ইসমিকে। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে গাড়ি স্টার্ট দিল। বাসার সামনে পৌঁছে বলল, যাও বাসায় গিয়ে ফ্রেশ হও, আমি একটু কাজে যাচ্ছি, এসে কল করব। কোথায় যাবেন এখন? একটু কাজ আছে, তুমি যাও। ইসমি নেমে ইমরাতের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর গিয়ে আবারও তাকালো ইমরাতের দিকে। ইমরাত ইশারা করলো লিফটে উঠতে। ইসমি লিফটে উঠলে ইমরাত গাড়ি স্টার্ট দিয়ে চালাচ্ছে। ব্লুটুথ কানে গুঁজে ম্যানেজারকে কল করলো। ইয়া ম্যানেজার, স্যার। আমার জন্য নিউ সিম রেডি করো, আর তোমার প্লাস অফিসের নাম্বারও চেঞ্জ করে দিবা, যাতে লন্ডন থেকে কোনো কল না আসতে পারে। ওকে স্যার। অ্যান্ড ওই ছেলেটার কি অবস্থা? স্যার 2 মাস আগে আর উঠতে পারবে না বেড থেকে। ওয়েল, ডু ইট ফার্স্ট। ওকে স্যার। ইমরাত কল কেটে অফিস পৌঁছালো। কিছু কাজ করতে হবে তাকে। ইসমি নিজের ফ্ল্যাটে পৌঁছে কলিং বেল বাজালে মোহিনী গেট খুলে দিল।
মোহিনী চোখ টিপ মেরে ইসমিকে টিচ করছে আর ইসমি শরম পাচ্ছে। নিজের রুমে গিয়ে ইসমি ভাবনায় মগ্ন। ভাবতেই খারাপ লাগছে ইসমির। ছি, তারপরও আমার জন্য ভালো তো হচ্ছে। রেস্টুরেন্টে ঘটে যাওয়া সিন মনে করতে ইসমির গাল দুটো লাল হয়ে যাচ্ছে। এমনভাবে কিস মানে অনেকটা জোর করে করেছে ইমরেত, বাট তারপর অনেক ভালো আর চরম অনুভব হচ্ছে ইসমির। ভালোবাসার মানুষের সব খুঁটিনাটি ব্যাপারগুলি ভালো লাগে আমাদের, তাই হয়তো ইসমির সাথেও হচ্ছে। না চাওয়া না পাওয়া ভালোবাসা পেয়েছে, সে ইমরেতকে হারাতে চায় না ইসমি। ইসমি ভেবেই খুশি হয়ে যায় যে তার জন্য ভালো হতে চাচ্ছে ইমরেত। কতটুকু ভালোবাসলে কেউ কারোর জন্য বদলাতে পারে। বিছানায় গায়ে লিয়ে চোখ দুটি আবেশে বন্ধ করলো ইসমি। চোখের কোণা দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে এলো। ইসমি ভাবতে বুকে ব্যথা অনুভব হচ্ছে যে ইমরেতকে সে অন্য কারো ভেবেছে। বড্ড ভালোবেসে ফেলেছে ইমরেতকে, মায়ায় জড়িয়ে গেছে ইমরেতের। ইমরেতের প্রত্যেকটি ব্যাপার ইসমির ভালো লাগে। সে জানে না এই ভালোবাসার কি পরিণতি হবে, কিন্তু ইসমিও ইমরেতকে ছাড়া নিজেকে ভালো রাখতে পারবে না। তার জীবনের সাথে মিশে গেছে ইমরেত। ইসমির ভালো লাগছে না, তাই আজ আর কলেজ যাবে না। কেমন এক অজানা ভয় হচ্ছে। সব ঠিক আছে তো? ইসমির মনে ভয়ের আতঙ্ক। ইমরেতকে যে হারাতে চায় না, চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলো ফোনের ভাইব্রেশনে। ঘুমানো অবস্থায় সাইড ল্যাম্প টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখলো 7টা বাজতে চলল। তার মানে সকাল 11টা থেকে এই পর্যন্ত সে ঘুমিয়েছে। এই ঘুমগুলি এতদিন কোথায় ছিল? সারাদিন ঘুমই তো আসতোই না, রাত্রে তো কখনই ঘুমাতে পারতো না। ও ইমরেত, জীবনে আসার পর থেকে সব কিছু ভালো লাগে, আর ঘুমটাও অনেক বেশি আমার, তা ও জানা হলো। হুড়মুড়িয়ে উঠে বসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো 56টা কল সাথে 34টা মেসেজ ইমরেতের নাম্বার থেকে। ইসমি কল ব্যাক করবে তার আগেই ইমরেতের কল তাড়াতাড়ি রিসিভ করলো ইসমি। ফোনটা কানে নিতেই ইমরেতের আওয়াজ। সকাল 11টায় বাসায় পৌঁছিয়ে দিয়ে বললাম বাসায় এসে কল করব তোমায়, আর তুমি পুরো 6-7 ঘন্টা ঘুমিয়েছো। ইসমি আসলে বুঝতে পারেনি যে সে এত ঘুমোবে, তার উপর কেউ ডাকও দেয়নি তাকে। ফোন কানে গুঁজে চুপ হয়ে রয়েছে ইসমি। ইমরেত শান্ত গলায় বলল, সকাল থেকে এখনো খাওনি? ইসমি আমতামতা করতে লাগলো। ইমরেত ইসমির আমতামতা দেখে বুঝে গেল সে খায়নি, তাই বলল, 10 মিনিট পর কল ব্যাক করছি, তুমি খেয়ে নাও। ইসমি বলল, আপনি খেয়েছেন? কখন খেলাম? 12টা থেকে কল করছি তোমায় আর তুমি ঘুমাচ্ছিলে। বাই দ্য ওয়ে, অনেক মিস করছিলাম তাই। আচ্ছা যাও খেয়ে নাও, আমিও খেয়ে আসি। ইসমি মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে দেখলো সবাই বসে বসে টিভি দেখছে ডাইনিং রুমে। ইসমি ও মোহিনীর পাশে গিয়ে বসলো। মোহিনী বলল, কেমন ঘুম হলো? তোমরা আমায় এত ঘুমোতে দিলে, উঠিয়ে দিলে কি এমন হতো? আরে মা বললো যে তোমার শরীরটা ক্লান্ত দেখাচ্ছিল, তাই আর জাগায়নি। ইসমির মা কিচেন থেকে চিল্লিয়ে বলে উঠলো, টেবিলে বস, আমি খাবার দিচ্ছি, খেয়ে নে। ইসমিও চুপচাপ বসে পড়ে খাওয়ার জন্য। খাবার খেয়ে রুমে গিয়ে ফোন হাতে নিল। না, এখনো কল করেনি ইমরেত। ফোনটা রেখে দেবে তখন ইমরেত কল করে। ইসমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইমরেত বলল, একটু বের হও তো। কোথায়? তোমাদের মেইন রোডে দাঁড়িয়ে আছি। এখন কিভাবে বের হব? মোহিনী মা তো ডাইনিং এ বসে আছে। তো আচ্ছা আসছি। ইসমির এক আলাদা ভালো লাগা কাজ করছে। লুকিয়ে লুকিয়ে কারোর সাথে দেখা করা অনুভবটা সম্পূর্ণ নতুন ইসমির জন্য। ডাইনিং রুমে এসে চারপাশে চোখ বুলাচ্ছে। মা কিচেনে আর মোহিনী নিজের রুমে কিমরানের সাথে কথা বলছে। চুপচাপ ধীর পায়ে গেট ওপেন করে বের হলো ইসমি। দরজাটা চাপিয়ে সামনে তাকিয়ে ইমরেতকে দেখতে পেল। হোয়াইট হাফ কোয়ার্টার প্যান্ট, ফুল হাতার ব্ল্যাক গেঞ্জি, হাতে ফোনটা ঘুরাতে ঘুরাতে ইসমির দিকে এগোচ্ছে। ইমরেত ইসমিকে দেখে মুচকে হেসে ফেলল। একদম সাদাসিধা ভাবে তার সামনে পিচ্ছি ইসমি। সাদা ছোট কামিজ পরা, দেখতে একদম বাচ্চাদের মতো দেখাচ্ছে। তার উপর ইসমির মায়া ভরা ভিতরু। ইসমি মুচকে হেসে দিল। আর ইমরেতের ঠোঁটে সবসময় এক মুচকি হাসি থাকে, যেটা ইসমি অনেক পছন্দ করে। ইমরেত আরো দু পায়ে গিয়ে এলো ইসমির কাছে। ইসমি শরম পেয়ে নিচেই তাকিয়ে আছে, আর ইমরেত তাকে সুইটি। ইমরেত ভাবছে শুধু কি সে ইসমিকে বলে। সুইটি আসলে মিষ্টির মতো সুইট দেখতে ইসমি, তাই নামটাও পারফেক্ট মানিয়েছে। ইসমি ইমরেতের দিক তাকিয়ে বলল, ইমরেত ইসমিকে দেখতে বিভোর ছিল। ইসমির ডাকে ইমরেত ভ্রুকুচকে তাকিয়ে বলল, মানে কি? আজিব। নিচে তাকিয়ে, আসলে কখন থেকে দাঁড়িয়ে আছি তো, কেন ডেকেছেন তাও বলছেন না। তাই এত তারা কিসের সুইটি? ইমরেত ইসমির হাত ধরে টেনে লিফটে উঠে 6 বাটনে ক্লিক করলো। ইসমি হতবাকের মতো দাঁড়িয়ে দেখছে। ইসমি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি তো কাউকে বলে আসিনি, টেনশন করবে তো। ইমরেত নিজের পকেট থেকে ফোন বের করে মোহিনীকে কল করলো। লিফট থেকে নেমে কথা বলতে বলতে ছাদে যাচ্ছে, আরেক হাতে ইসমির হাত ধরে আছে। ইমরেত বলল, মোহিনীকে বলে দিয়েছি, ও হ্যান্ডেল করবে। ইসমি আর কিছুই বলল না। সে জানে ইমরেত সেই পরিমাণের খাটতেরা।
এতটুকু সে ইমৃতকে চিনেছে। নরম ভাবে গরম কোপ মারে, মানে নরম ভাবে কথা বললেও তার তেজ প্রচুর থাকে। ছাদে হালকা আলো আসছে, হলুদ বাতি মিটিমিটি জ্বলছে। ইমৃত ইসমিকে ছাদের কর্নারে এনে হাত ছেড়ে দিল। ইমৃত বলল, সুইটি, আমাকে কখনো খারাপ ভাববে না তো? ইসমি অবাক দৃষ্টিতে ইমৃতের দিকে তাকায়। ইমৃত ইসমির দিকে তাকিয়ে বলল, ভালোবেসেছি তোমায়, থাকতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ আমাকে খারাপ ভেবে দূরে যেও না কখনো। ইসমি ইমৃতের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। ইমৃত ইসমির হাত টেনে নিজের দিকে আনে, আস্তে করে বলল, একটা কিস করবা? ইসমি তো হতবাক। ইসমি অবাক হয়ে ইমৃতের দিকে তাকালো। ইমৃত বাচ্চাদের মতো হাত দিয়ে গালটা দেখিয়ে দিল। ইমৃত বলে উঠল, ডোন্ট ওয়ারি, লিপসে করতে হবে না, গালে করলেই চলবে। ইসমির প্রচুর শরম পেয়ে যায়, নিচে তাকিয়ে মুচকি হেসে দেয়। ইমৃত বলল, কামন সুইটি, ওকে আমি দু চোখ বুঝে ফেলছি তোমার সুবিধার জন্য। ডু ইট। ইমৃত আবেশে তার চোখ দুটি বন্ধ করে ফেলল। ইসমি কিস করবে কি? ভয়ে তার রীতিমতো কাঁপাকাঁপি শুরু। ইমৃতের মায়াভরা মুখটা দেখে সাহস জুগালো। নিজে নিজেই ভাবছে, গালেই তো করতে হবে, পারবো। ইসমি উঁচু হয়ে চোখ বন্ধ করে তার ঠোঁট ইমৃতের গালের দিকে নিচ্ছিল। আর 1 ইঞ্চি দূরে থাকতেই ইমৃত ঘুরে ইসমি ঠোঁটে কিস করে বসলো। ইসমি সরে যাওয়ার আগে ইসমির কোমর ইমৃত টাইট করে ধরে নিজের সাথে মেশালো। দুজনের মধ্যে নেই কোনো দূরত্ব, আছে ভালোবাসার পরশ। ইমৃত আবেশে ইসমির ঠোঁটের সাথে গ্রহণ করছে। ইসমি তো দোটানা ঝুলে রয়েছে শরম, বিভেদ আর ভালো লাগা। তাও শরম আর ভালো লাগাটা বেশি কাজ করছে। অনেকক্ষণ যাবৎ ইমৃত তার সুইটির ঠোঁটের স্বাদ নিল। ইসমির ঠোঁটে তার ঠোঁট থাকা অবস্থায় ইসমির দিকে ইমৃত তাকালো। বড্ড কিউট দেখাচ্ছে ইসমিকে। শরমের গালগুলো লাল টমেটোর মতো দেখতে হয়েছে, ফেস হয়েছে দেখার মতো। ইমৃত কিস করছে না, শুধু ঠোঁটে ঠোঁট লাগিয়ে রেখেছে। ইসমি হালকা করে চোখ খুলে তাকিয়ে আরো শরম পেয়ে যায়। ইমৃত নেশাগ্রস্ত চোখে তারই দিকে চেয়ে আছে। ব্যাপারটা প্রচন্ড শরমের ব্যাপার। ইসমি মাথা নিচে করে সরতে নিলে ইমৃত সরতে দেয়। জোরে পুশ করে একটা কিস করে তারপর ছেড়ে দেয়। ইসমি এখনো নিজের জামা খামচে ধরে চোখ বন্ধ করে রয়েছে। ইমৃত ইসমিকে পিছন থেকে জড়িয়ে বলে, এত শরম পাওয়া মেয়ে আমি আমার লাইফে প্রথম দেখলাম। কজ আমি লন্ডনে যেই মেয়েদের সাথে কথা বলতাম, ওরা শরম তো দূরে থাক, উল্টো আমার সাথে থাকার জন্য আমার বাসার গেইটে এসে পড়তো। ইসমি শরম পাওয়া মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। ইমৃত মুচকি এসে ইসমিকে আরো চেপে ধরে বলল, জেলাস? ইসমি মুখটা অন্য পাশে ঘুরিয়ে বলল, কেন জেলাস হব? আপনি তো আমায় ভালোবাসেন, তাই না? আর আপনার ভালোবাসা তো সস্তা না যে আমি জেলাস ফিল করব, কারণ আমি আপনার ভালোবাসায় সম্পূর্ণ আস্থা রেখেছি। ইমৃতের মুখে বিশ্বজয় করা হাসি। ইমৃত এমন একটা কথা কখনো আশা করেনি। ভেবেছিল অন্য কিছু বলবে বা রাগ করে মুখ ফুলাবে। আজ তার কোনো সন্দেহ নেই যে ইসমি তাকে অনেক ভালোবাসে। পরম আদরে ইসমিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। নিজের দুহাত দিয়ে ইসমি কোমর ধরে উঁচু করে নিজের সমান ওঠায়। ইসমি ভয়ে চেঁচিয়ে ওঠে, কি করছেন ইমৃত? নামায়, ভয় করছে। ইমৃত হেসে ফেলে দেওয়ায় ঢং করতে ইসমি তার হাত দুটো দিয়ে ইমৃতের দু হাত জড়িয়ে ধরে। ইমৃত মুচকি এসে উঁচু করে ইসমির কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে। ইসমি ইমৃতের ঘাড়ে মাথা রাখে। অনেকক্ষণ এমনভাবেই ছিল দুজন, হয়তো ভালো লাগছিল এভাবে থাকতে। ইমৃত ইসমিকে নামিয়ে দিয়ে আকাশের দিকে তাকায়। ইসমিও আকাশের পানে তাকায়। রাত হয়, তারা আর চাঁদ সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এমন রাত্রে ভালোবাসার মানুষের সাথে চাঁদ দেখলে অনেক আনন্দ লাগে। দুজন দূর আকাশে তাকিয়ে আছে। ইমৃত তার চোখে ইসমিকে দেখছে। চাঁদের আলো ইসমিকে আরো বেশি মায়াবতী লাগছে। ইমৃত ইসমির দিকে তাকিয়ে বলল, মিলন হবে তো আমাদের সুইটি? ইমৃতের হঠাৎ এমন কথা ইসমির বুকটা ছ্যাদ করে ওঠে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমৃতের দিকে। নিজেকে সামনে দূর আকাশে তাকিয়ে বলল, শুনেছি কেউ কাউকে নিজের থেকে বেশি চাইলে পুরো পৃথিবী নাকি তাদের এক করার জন্য প্রস্তুত থাকে। ইমৃতের দিকে তাকিয়ে, তাহলে আমি তো আপনাকে আমার নিজের থেকেও বেশি চাই, মিলন কেন হবে না আমাদের? ইমৃত এবারও ইসমির দিকে তাকিয়ে আছে। ইসমি নিজের মুখটা ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। ইমৃত মুচকি হেসে বলল, ভালোবেসে ফেলেছো আমায়, তাই না? ইসমি মুচকে হাসলো। ইমৃত কিছু বলবে, তখনই মোহিনী আর মাহিনের আওয়াজ ভেসে আসলো। ইমৃত আর ইসমি দুজনেই ছাদের গেটের দিকে তাকাল। মোহিনী আর মাহিন এসেছে। মাহিন দৌড়ে ইমৃতের দিকে ছুটে এসে বলল, ভাইয়া আমায় ছাড়া কেন এসেছো? তুমি তো ঘুমিয়েছিলে তাই। আচ্ছা, পরের বার আর আমাকে ফেলে একা আসবে না, তোমাদের দেখে রাখা আমার দায়িত্ব তো। ইমৃত, ইসমি, মোহিনী তিনজনই হেসে দিল। ইমৃত মাহিনকে কোলে নিল। মাহিন ইমৃতকে জড়িয়ে ধরল। মাহিন আর ইমৃত দুষ্টুমি করছে আর ইসমি আকাশপানে তাকিয়ে আছে। এক অদ্ভুত ফিলিংস হচ্ছে ইসমির। আশেপাশের প্রতিবেশীরা কি বলে বা কানাঘুষা করে
তাও ইসমি তাদের পাত্তা দেয় না, কারণ ইমরাত ইসমির সামনে ঢাল হয়ে থাকে। কিন্তু তাও এক অদ্ভুত ভয় ইসমির মনে গেঁথে রয়েছে। মোহিনী পাশে দাঁড়িয়ে ইসমির কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে আপু? না, কিচ্ছু না। চলো বাসায় যাই, রাত 9টা বাজতে চললো, বাবা এসে পড়বে। ইসমি মাথা নাড়িয়ে সায় জানালো। সবাই নিচে নেমে লিফটে উঠে পড়ল। লিফটেও মাহিন ইমরাতের কোলে ছিল। মাহিন তো বকবক করেই যাচ্ছে তার নাকি ইমরাতকে অনেক ভালো লাগে। ইমরাতও সেই কথাই রিপিট করছে। মাহিনের কথা শুনে সবাই হাসছে। পাঁচতলায় আসলে ইসমি মোহিনী বের হলেও মাহিন বের হচ্ছে না। তাই ইমরাত বলল, ওকে, তোমরা যাও, আমি মাহিনকে নিয়ে বাহিরে যাচ্ছি, কিছুক্ষণ পর এসে পড়ব। মাহিন তো খুশিতে ইমরাতের কোলে লাফালাফি করছে। ইমরাত মুচকি এসে বাইরে চলে গেল। পাশের মলে ঢুকে মাহিনকে পছন্দ করতে বলল। মাহিন স্যুট, চকলেট, আইসক্রিম বক্স আরও কিছু নিল। কেনাকাটা সেরে দুজন বাসার উদ্দেশ্যে রওনা দিল। ইসমি আর মোহিনী বাসায় এসে ডাইনিংয়ে বসে পড়ল। দুজনে টিভি দেখছে। বেল বেজে উঠতে মোহিনীর মা গেট খুলে দিল। ইমরাতের কোলে মাহিনকে দেখে বলল, এত বড় ছেলে হয়ে তুই ভাইয়ার কোলে চড়েছিস? নাম? ইমরাত মুচকি এসে বলল, থাক আন্টি। ভেতরে এসো বাবা। না আন্টি, আমার কিছু কাজ আছে আর্জেন্ট। আচ্ছা বাবা। ইমরাত ইসমির দিকে তাকে একটা চোখ টিপ মারল। ইসমি মুচকি এসে অন্য পাশে ফিরে যায়। মাহিনকে নামিয়ে প্যাকেটগুলি মাহিনের হাতে দিয়ে ইমরাত চলে যাচ্ছিল, তখনই মোহিনী চিল্লিয়ে বলল, আরে আপি, ভাইয়াকে লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে আসো না। ইসমির মা বলল, হ্যাঁ ইসমি যা। ইসমি কি করবে অগত্যা গেল। ইমরাত তো খুশি হয়েছে। এমন শালি পেলে তো লাইফ সেট। ইসমি বাইরে আসতেই ইমরাত ইসমির কোমর জড়িয়ে ধরে বলল, অনেক মিস করি তোমায় রাতে। ইসমির চোখ দুটি বড় বড় হয়ে যায়। ইমরাত মুচকি এসে ইসমিকে নিজের দিকে ঘুরিয়ে বড় হওয়া চোখে কিস করতেই ইসমি চোখ বন্ধ করে ফেলে। ইমরাত ইসমির নাকে নাক ঘষে লিফটে উঠে পড়ে, আর ইসমি ইমরাতের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইমরাত যেতেই ইসমি ঘরে ঢুকে দেখে মাহিন মোহিনী প্যাকেট হাতাচ্ছে, যেটা ইমরাত দিয়ে গেল। অনেক কিছু কিনে দিয়েছি ইমরাত, আর তার জন্য চেঁচাচ্ছে মা। আমি মুচকি হেসে নিজের রুমে গিয়ে পড়তে বসলাম। অনেক রাতে ইমরাত কল করতে ইসমি কথা বলল। অনেক রাত পর্যন্ত দুজনে কথা বলল। প্রতিদিন রেগুলার রুটিন অনুযায়ী ইমরাত ইসমিকে কলেজ নিয়ে যায় প্লাস নিয়ে আসে। রাতে ছাদে গিয়ে চাঁদ দেখে দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে যেত। কথা না বলে ঘুমোতে পারতো না দুজন। ধীরে ধীরে সেই দিন এসে পড়লো যেদিন ইসমি, ইমরাত, মোহিনী আর কিমরানের এনগেজমেন্ট হবে। সারা রাত ঘুমোতে পারেনি ইসমি। কেমন এক অদ্ভুত স্বপ্ন দেখলো। ভোরে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দুহাত মিলে কান্না করছে। মোনাজাতে সে তার ইমরাতের সুরক্ষা চাচ্ছে। কেন এমন অদ্ভুত স্বপ্ন সে দেখেছে? সে মরতে ভয় পায় না, মরতে তো হবেই। অনেক আগেই মরে যেত, কিন্তু যখন থেকে জীবনে ইমরাত এলো, ভালোবাসা শেখালো, বাঁচতে শেখালো, তখন থেকে ওকে ফেলে মরতেও ভয় পায় ইসমি। ওর কিছু হলে যে ইমরাত জিন্দা লাশ হয়ে যাবে, বেঁচে থাকতে ভুলে যাবে। জীবনটা ইসমির সাথে বড্ড খেলেছে, অনেক পরীক্ষা দিয়েছে সে। আঁচল দিয়ে ঘাম মুছে দেওয়ার মানুষ ছিল না, জোর করে কোলে বসিয়ে খাইয়ে দেওয়ার মানুষ ছিল না, প্রিন্সেস ডাকার মানুষ ছিল না, সব চাও পূরণ করার মানুষ ছিল না। সবাই টিফিন খেত আর ছোট্ট ইসমি তাদের দেখত। কষ্ট তো কম সহ্য করেনি, কেঁদে কেঁদে প্রত্যেকটা রাত পার করেছে। ভালোবেসে মা বাবা ডাকার মানুষ ছিল না। এতিম কথাটার সাথে ইসমি পরিচিত, সবাই তাকে এতিম বলতো। অন্যের বাসায় বড় হয়েছে, লাথি উচড়া খেয়ে বড় হয়েছে ইসমি। টেক কেয়ার করার মতো কেউ ছিল না। জায়নামাজে